পিডিএফ নোটস পাবে। আশা করি কোন রকম তোমাদের এই অপ্রীতিকর ঘটনা ঘটবে না যে বারবার একই জিনিস বলে যাচ্ছ কমেন্ট বক্সের মধ্যে, স্যার পিডিএফ নোটস কি করে পাবো। প্লিজ এই ম্যাচিউরিটি আশা করি তোমাদের থেকে আমি পাবো, এই সহযোগিতা আমি তোমাদের থেকে পাবো। স্যার জয়েন করে গেছেন, আমি এক্সট্রা সময় নিচ্ছি না, অলরেডি 6:02 হয়ে গেছে। স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ সি গ্রুপদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা যদি খুব ভুল না বলে থাকি সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। একটু মন দিয়ে ক্লাসটা করো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি ক্লাসের শেষে তোমাদের ফিডব্যাক নেব যে গতকাল যেরকম যা বলছিলাম আজকে ক্লাস সম্পর্কে কতটুকু কি সত্যি হলো বা কি বাড়িয়ে বললাম সেগুলো আমি তোমাদের থেকে জানবো। এবং ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করবো, ধরো 7:30 পর্যন্ত চলবে, আমি সেখানে জয়েন করবো এবং তোমার সাথে একটা সিক্রেট কোড শেয়ার করে দেবো। এবং আজকে ক্লাসে আমি জানিয়ে দেবো যে রেকর্ডিং ক্লাসের সাথে সাথে পিডিএফ নোটস কি করে পাবো। আবার বলছি, পিডিএফ নোটস নিয়ে কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। পিডিএফ নোটস শুধুমাত্র তোমাদের জন্য, পিডিএফ নোটস তোমরা পাবেই। দয়া করে এই অসহযোগিতা যেন আর তোমার দিক থেকে না আসে, প্লিজ একটু সহযোগিতা করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো যেরকম স্যার বললেন যে তোমরা পিডিএফ পিডিএফ বা তোমাদের ভিডিও রেকর্ডিং এগুলো নিয়ে বারবার একই কথা বলবে না, ক্লাসটা ভালো করে দেখো। তোমাদের অলরেডি কিন্তু তোমরা জানো যে ফর্ম ফিল আপ তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। 3 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ সম্ভবত শুরু হচ্ছে। তো এগুলো তোমাদের স্যার ক্লাসে জানিয়ে দেবে, এবং কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে চলবে, কতদিন, ওগুলো সব তোমরা পেয়ে যাবে গ্রুপে। সেই নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো একবার খালি আমরা প্যাটার্নটা একবার দেখে নেব। তো যেটা আমাদের ছিল হচ্ছে জিকে তে আমাদের জেনারেল নলেজ, যেখানে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমাদের ইকোনমিক্স, পলিটি, স্ট্যাটিক জিকে, সমস্ত বিষয় কিন্তু এই 15 নম্বর থেকে আসবে। ঠিক আছে, সমস্ত মিলিয়ে তোমাদের এখান থেকে 15 নম্বর থাকবে। ধরো দুটো একটা হিস্ট্রি থেকে দিল, দুটো একটা ভূগোল থেকে দিল, দুটো একটা ইকোনমিক্স থেকে দিল, দুটো একটা স্ট্যাটিক জিকে থেকে দিল, সবকিছু মিলিয়ে এখানে টোটাল 15টা কোশ্চেন 15 নম্বরে তোমাদের দেবে। তো জিকের মধ্যে মনে রাখবে সমস্ত কিন্তু থাকবে, এর সঙ্গে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকেও কিন্তু এরই মধ্যে থাকবে। আর দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে একটা জিনিস যেটা পড়েছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু 15টা কোশ্চেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দেবে। তো এইটা কিন্তু একটা মেজর গেম চেঞ্জার হয়ে উঠতে চলেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ো না বা ভালো লাগে না বা পড়তে ইচ্ছা করে না, এখন থেকে বলবো পড়তে হবে, কিছু করার নেই। অন্তত তোমাদের 7 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু অবশ্যই প্রস্তুত রাখতে হবে। তো সম্ভবত যেটা মনে করা হচ্ছে জানুয়ারিতেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সেই বুঝে তোমরা প্রিপারেশন নাও। আর হাতে তোমাদের কিন্তু 2 মাসই ধরো তোমাদের সময় থাকছে, ঠিক আছে। তো সেই বুঝে তোমরা 2 থেকে 2.5 মাস সময় থাকছে, সেই বুঝে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। আর যেমনটা তোমাদের ইংরাজি থাকছে আর ম্যাথামেটিক্স থাকছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের ক্লার্কের ক্ষেত্রে। আর তোমাদের সময় দেখো কিন্তু 1 ঘন্টা মাত্র সময় থাকছে তোমাদের 60 নাম্বারের জন্য, ঠিক আছে। তো প্রতি মিনিটে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের রেডি করতে হবে। সেই জন্য তোমাদের আমি বারবার ক্লাসেই বলে থাকি যে জিকের জন্য এখানে যে 30 নম্বর জিকে থাকছে, তো আমার হাতে কিন্তু মানে আমার কাছে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। এখানে প্রায় ধরে নাও 18 থেকে 19 নাম্বার, ঠিক আছে। কারণ স্ট্যাটিক জিকে তোমাদের 3 থেকে 4টে তোমাদের দেবে, ঠিক আছে। আর আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে থাকি, তাহলে 15 থেকে মানে 15 আর 3 18, 18 থেকে 19 নম্বর শুধুমাত্র আমার ক্লাস থেকে তোমাদের কিন্তু কভার হবে। তো সেই জন্য এই ক্লাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ভালো করে তোমরা এগুলো প্রিপারেশন নিতে থাকো, এবং তোমাদের যেগুলো আমি বলছি সেগুলো একটু মেনে চলো, আশা করি তোমাদের উপকার হবে, ঠিক আছে। আর দেখো আমরা যদি গ্রুপ ডির যদি সিলেবাসটা একবার দেখে নিই, গ্রুপ ডি তেও সেমই জিনিস থাকছে, শুধুমাত্র এখানে ইংরাজিটা কিন্তু আমাদের বাদ থাকছে, ঠিক আছে। তো জিকে তো এখানেও 15 নম্বর থাকবে। জিকে মানে আবার বলছি, জিকে মানে কিন্তু সমস্ত মিশিয়ে থাকবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া জিকে মানে সমস্ত মিশিয়ে থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র এখানে আলাদা করে এখানেও 15 নম্বর থাকছে।
তো আর অ্যারিথমেটিক তোমাদের অঙ্ক কিন্তু থাকছে পাটিগণিত 15 নম্বরে, কিন্তু 15টা কোশ্চেন থাকে, টোটাল 45টা কোশ্চেন দেখো থাকছে, 45 নাম্বার। এখানে তোমাদের 1 ঘন্টায় কিন্তু সময়টা দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো ক্লার্কের ক্ষেত্রে কিন্তু মিনিটে তোমাদের এক নাম্বারের জন্য একটা করে কোশ্চেন কিন্তু বরাদ্দ থাকছে। তো সেইভাবে কিন্তু হাত চালিয়ে কিন্তু আমাদের পরীক্ষা হলে কিন্তু পড়তে হবে। তো জিকে তে আমি বারবার বলি, জিকে তে কিন্তু অনেক সময় লাগালে বাকি যে পোর্শন গুলো আছে ওগুলো কিন্তু কভার করতে পারবে, দেখবে 1 ঘন্টায় নিমিষে কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেরি না করে আমরা মেন জায়গায় চলে আসছি। দেখো এখানে আগের বছরের যে কোশ্চেনটা আমি তোমাদের কাছে দিয়েছি, এটা আগের বছরের কোশ্চেন। এখানে আমাদের জিকে থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিল, যেমন দেখো আমাদের জেপিইজি, আমরা যে ফটো ব্যবহার করি, তো সেই জেপিইজির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল। তো ফুল ফর্ম একটা করে তোমাদের জিজ্ঞাসা করে থাকে পরীক্ষায়, যে কোনো ফুল ফর্ম সেটা জিজ্ঞাসা করতে পারে। তো এখানে তোমরা ফুল ফর্ম গুলো ভালো করে রেডি করবে, ফুল ফর্ম কিন্তু আমাদের একটা করে জিজ্ঞাসা করবে। পরের কোশ্চেন দেখো আমাদের রামসার সাইট সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তো রামসার সাইট কি? তো তোমরা সকলে জানো এটা জলাভূমিকে সংরক্ষণ বা বাঁচানোর উদ্দেশ্যে যে সম্মেলন হয়েছিল, তো সেটাই হচ্ছে রামসার সম্মেলন বলা হয়। তো জলাভূমি এটা কিন্তু সঠিক হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের রামসার যে তালিকা আছে সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেব। ঠিক আছে, এখনো পর্যন্ত তোমরা জানো আমাদের 93টা রামসার সাইট ঘোষণা হয়ে গেছে ভারতবর্ষে। তো সেগুলো আমরা বিস্তারিত ভাবে আলোচনায় আসবো, তো এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে জিকে, দেখো জিকেটা আমি পুরো করাবো না, ভালো করে শুনে নাও, জিকে আমি পুরোটা করাবো না। জিকে হচ্ছে আমি স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে থাকি। আজকের ক্লাসটাও কিন্তু এইটার বিষয়, ঠিক আছে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা আমি করাবো, তার সঙ্গে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে মানে হচ্ছে তোমার আলাদা যে ধরনের জিকে থেকে কোশ্চেন আছে, ধরো ইতিহাস, ভূগোল, সায়েন্স, সমস্ত মিলিয়ে যে জিকে হয়, ঠিক আছে, তার মধ্যে একটা 3-4টে কোশ্চেন তোমাদের আসবে যেগুলো তোমরা বইয়ের মধ্যে পাবে না। যেমন ধরো যদি বলি এই যে বিভিন্ন যে জলাভূমি গুলো, বিভিন্ন যে ডে গুলো আছে, যে ইম্পর্টেন্ট যে ডেস গুলো থেকে আমাদের কোশ্চেন আছে, যেমন বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়, বিশ্ব পরিবেশ দিবস কবে তো পালিত হয়, এগুলো তো আমাদের ইতিহাস ভূগোল বইতে থাকে না, তাই না? বা ধরো বিভিন্ন ন্যাশনাল পার্ক, বিভিন্ন ধরো আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তো এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখান থেকেও তোমাদের স্ট্যাটিক জিকে থেকে 3 থেকে 4টে কোশ্চেন তো অবশ্যই আসবে। তো সেই জন্য বলছি আমি যে জিকে স্ট্যাটিক জিকেটা করাবো আর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা করাবো। বাকি তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বা ইকোনমিক্স, পলিটি, এর জন্য আলাদা আলাদা স্যার আছে, ঠিক আছে, তারা তোমাদের ওই বিষয়গুলো গাইড করবে, ওগুলো আমার বিষয় নয়। আমি শুধুমাত্র স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাদের পড়াবো। বাকি যে ইতিহাস, ভূগোল যেগুলো বললাম আলাদা স্যার আছে, তারা তোমাদের ওগুলো পড়াবে। দেখো পরে যদি আমরা কোশ্চেনে দেখে নি কি ধরনের কোশ্চেন এসছে, দেখো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, দেখো এগুলো জিজ্ঞাসা করেছে। দেখো ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে, বিশ্ব পৃথিবী বা ধরিত্রী দিবস কবে পালিত হয়, আর্থ ডে আমাদের দেখো জিজ্ঞাসা করেছে। আমি একটু আগে বললাম ডে থেকে আমাদের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে, তো ডে গুলো ভালো করে করতে হবে। আজকে তোমাদের ডেটাও কিন্তু করিয়ে দেবো এই ক্লাসে, ঠিক আছে, তোমাদের আজকে ডেটাও করিয়ে দেবো, পুরো ডে একদম ফুল ডে এর লিস্ট, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ডে আছে সব কিন্তু তোমাদের আজকে করিয়ে দেব। তো আশা করি ক্লার্কশিপেও তোমাদের এখান থেকে কমন দিয়েছিলাম, ঠিক আছে, বারবার তোমাদের বলেছিলাম যে ক্লার্কশিপ পরীক্ষা ভালো করে পড়ে যাও। যে ক্লার্কশিপ পরীক্ষা এখানে 3টে ডে জিজ্ঞাসা করেছিল, 3টেই কিন্তু নোটস থেকে কমন এসছে, ঠিক আছে, সেগুলো তোমাদের দেখাবো কি কি এসছে না এসছে। যাই হোক, তো এই ধরনের কোশ্চেন দেখো তোমাদের জিজ্ঞাসা করবে। তারপর দেখো আমি একটু আগেই বললাম যে ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এগুলো আমাদের জিজ্ঞাসা করবে, ওগুলোর কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো আমাদের জিজ্ঞাসা করবে পশ্চিমবঙ্গে কোনটা নেই। তো পশ্চিমবঙ্গে সকলেই জানো সুন্দরবন আছে, গরুমারা আছে, চাপড়ামারি আছে, মানস নেই। মানস কোথায় আছে? আমাদের আসামে রয়েছে, ঠিক আছে, মানস কোথায় আছে? আসাম রাজ্যে আমরা দেখতে পাই। তারপর দেখো এটা আমাদের জিজ্ঞাসা করে ঝুম। ঝুম কি? ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি যেটা আমরা উত্তর পূর্ব ভারতে দেখতে পাই, নর্থ ইস্ট,
ঠিক আছে। নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে আমাদের মণিপুর, তারপর মেঘালয়, মিজোরাম, এই সমস্ত জায়গায় এই ধরনের চাষের পদ্ধতিগুলো দেখা যায়। পরবর্তী দেখো আমাদের জিজ্ঞাসা করছে ইল্লোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। তো সকলেই জানো যে আমাদের বিভিন্ন যে গুহাগুলো আছে সেখান থেকে আমাদের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে। তো ইল্লোরা গুহা কোথায় আছে? মহারাষ্ট্রে রয়েছে। এগুলো তোমরা জানো। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের যে আদার্স যে জিকে রয়েছে, তো এগুলো থেকে আমাদের দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত। জলপ্রপাতের যখন তালিকা দেব তখন তোমরা জলপ্রপাতের যত জলপ্রপাত আছে ভারত এবং বহির্বিশ্বে, মানে ভারত এবং ওয়ার্ল্ডে যে সমস্ত গুরুত্বপূর্ণ যে জলপ্রপাত গুলো আছে, যেগুলো থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে, সেগুলোর সম্পূর্ণ তালিকা তোমরা কিন্তু পেয়ে যাবে নোটস আকারে। ঠিক আছে। দেখো এখানে আমার আবার একটা ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে, সিএনজি এর ফুল ফর্ম কি? সিএনজি, ঠিক আছে, সিএনজি এর ফুল ফর্ম কি জিজ্ঞাসা করেছে। তো দেখতে পাচ্ছ, তো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এগুলো জিজ্ঞাসা করেছে। তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করবে। তো আমিও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ডিটেলস নোটস আকারে দিয়ে থাকি, এবং তার সঙ্গে এমসিকিউ প্রত্যেক উইকে আমাদের যে ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে তোমাদের 50টা, ন্যূনতম 50টা করে কিন্তু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করিয়ে থাকি। তোমরা যারা আমার ক্লাস করেছো এর আগে জানো যে কিভাবে আমি করিয়ে থাকি। তো এক এক করে আসছি পরবর্তী। তো এখানে তাহলে বুঝতে পারছো কি ধরনের, দেখো এখান থেকে আমাদের কোন খেলার সঙ্গে কোন ব্যক্তি যুক্ত, এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো বিভিন্ন টাইপের জায়গা থেকে কিন্তু আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে। তো এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। দেখো এখানে বুকস এন্ড অথর্স থেকে আমাদের কোশ্চেন দিয়েছে। বুকস এন্ড অথর্স মনে রাখবে, আমাদের একটা করে কিন্তু জিজ্ঞাসা করবে বুকস এন্ড অথর্স থেকে। ঠিক আছে, বুকস এন্ড অথর্স থেকে আমাদের কিন্তু একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করবে। দেখো এখানে আনন্দমঠ জিজ্ঞাসা করেছিল, তো অবশ্যই কিন্তু বঙ্কিমচন্দ্র হয়ে যাবে, তোমরা এটা জানো। তো বিভিন্ন টাইপের বুকস এন্ড অথর্স গুলো আমাদের পরীক্ষা জিজ্ঞাসা করে, এগুলোরও সম্পূর্ণ তালিকা তোমরা পেয়ে যাবে। প্রচুর প্রচুর বইয়ের যে তালিকা সেগুলো আমার কাছে আছে, সেগুলো তোমাদের দেবো, সেগুলো ভালো করে মুখস্থ করবে বা মনে রাখার চেষ্টা করবে, দেখবে ওখান থেকে কিন্তু কমন পাবে। দেখো বই এবং অথর, মানে বুকস এন্ড অথর্স এগুলো প্রচুর হয়। যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের যদি বলি, যে সাম্প্রতিক যে সমস্ত বইগুলো পাবলিশ হচ্ছে, বিভিন্ন বড় বড় লেখক যেমন সালমান রুশদি, তারপর আমাদের রাস্কিন বন্ড, ঠিক আছে, আর তারপর হচ্ছে আমাদের ধরো বাংলার যদি বলি আমাদের অরুন্ধতী রায়, ঠিক আছে, তারপর ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, ঠিক আছে, এদের যে সমস্ত আমাদের, তারপর শশী থারুর, ঠিক আছে। তো এই ভারতের শশী থারুরের দেখবে পপুলার যে সমস্ত বইগুলো আছে, এগুলো আমাদের প্রচুর জিজ্ঞাসা করে। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের পড়তে হবে। এছাড়া পুরনো যে সমস্ত বই রয়েছে, যেমন বঙ্কিমচন্দ্রের, তারপর স্বামী বিবেকানন্দের, মধুসূদন দত্তের, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের, তো এগুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করে। বুঝতে পারলে? তো এগুলো ভালো করে কিন্তু দেখতে হবে। পরবর্তী দেখো কোশ্চেন জিজ্ঞাসা করেছে, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে? তো আমরা সকলেই জানি, দেখো আমাদের যদি তোমরা পৃথিবীটা দেখো, মাঝখান দিয়ে আমাদের যে রেখা গেছে নিরক্ষরেখা, ওপরে আমাদের এই জায়গাটা ভারত রয়েছে, আর এই জায়গাটায় আমাদের কিন্তু নিচের দিকে আমাদের দক্ষিণ মেরুতে আমাদের কি রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে। তো এখানে আমাদের যখন ওপরে আমাদের যখন শীতকাল আমরা দেখে থাকি এই সমস্ত জায়গাগুলোতে, নিচে আমাদের তখন কি থাকে, গ্রীষ্মকাল থাকে। ঠিক আছে, তো গ্রীষ্মকাল থাকে। তো এখানে দেখো ইউএসএ, গ্রেট ব্রিটেন, কানাডা, সব এই সাইড গুলোতে রয়েছে দেশগুলো। ঠিক আছে। তো আমাদের তাহলে কি হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের অস্ট্রেলিয়া হয়ে যাবে। কারণ যখন আমাদের এখানে শীতকালে আমাদের এখানে দেখবে ক্রিসমাস আমাদের 25শে ডিসেম্বর হয়, তখন আমাদের এখানে কি ঠান্ডা কাল, মানে শীতকাল থাকে। তখন অস্ট্রেলিয়ায় কি হবে, অস্ট্রেলিয়ায় কিন্তু এখানে গ্রীষ্মকাল। ঠিক আছে। তো এই টাইপের দেখো কোশ্চেন গুলো সুন্দর জিজ্ঞাসা করেছে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখে নেবে কোন কোন কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো আমাদের আমি দুটো ক্লার্ক এবং গ্রুপ ডির দুটোরই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার দিয়ে রাখলাম। ভালো করে কোশ্চেন গুলো মানে দেখবে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছে।
দেখো এখানে জিজ্ঞাসা করেছিল কাঙ্গারু কোন দেশের প্রতীক, ঠিক আছে। বিভিন্ন দেশের যে প্রতীক গুলো রয়েছে, ঠিক আছে, প্রতীক আছে, মুদ্রা আছে, তারপর পার্লামেন্ট আছে বা সংসদ আছে, তো এগুলো আমাদের পড়তে হয়। মুদ্রা, সংসদ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্রতীক দেশের, বিভিন্ন দেশের, তো এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা হয়। বিভিন্ন দেশের রাজধানীর নাম, ক্যাপিটাল, রাজধানী, ঠিক আছে, এগুলো আমাদের জিজ্ঞাসা করে, এগুলো পড়তে হয়। তো এখানে কাঙ্গারু জিজ্ঞাসা করেছে, তো দেখো এটা কিন্তু অস্ট্রেলিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করবে। তোমাদের এখানে প্রতীক জিজ্ঞাসা করেছে, হয়তো তোমাদের মুদ্রা জিজ্ঞাসা করতে পারে। তোমাদের জানো এতে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এখান থেকে মুদ্রা থেকে জিজ্ঞাসা করেছিল, মুদ্রা এবং রাজধানী থেকে কোশ্চেন এসেছিল। তোমাদের নোটস দিয়েছিলাম, আমাদের যে ব্যাচ ছিল, ঠিক আছে, তোমরাও এখান থেকে পাবে সমস্ত নোটস। মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের সংসদ, বিভিন্ন দেশের রাজধানীর নাম, ঠিক আছে, সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। তো এগুলো ভালো করে পড়ে দেখবে। দেখো পৃথিবীর গভীরতম হ্রদ জিজ্ঞাসা করেছে, তো পৃথিবীর গভীরতম হ্রদ কি হয়ে যাবে? বৈকাল হ্রদ হয়ে যাবে, ঠিক আছে। তো এই টাইপের যে আমাদের যে হ্রদ আছে, বিভিন্ন যে হ্রদ, ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ হ্রদ গুলো রয়েছে, যেমন উলার হ্রদ, ঠিক আছে, তারপর ডাল হ্রদ, এই সমস্ত হ্রদ গুলো যে কোথায় অবস্থিত, এগুলো আমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে। যে কোনো কিছু কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করতে পারে। এই নয় যে এরকম কোশ্চেন এসছে আগামী দিনে তোমাদের হুবহু এরকমই দেবে, এরকম নয়। মানে টপিক ধরো সেই সিস্টেমটা এরকম হবে, কিন্তু জিকেটা বিভিন্ন জায়গা থেকে তোমাকে দিতে পারে, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে তোমাদের জিকে কোশ্চেন কিন্তু দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেরকম পড়াবো সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই পরীক্ষায় কিন্তু আসবে। আজকে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স ভালো ভালো তোমাদের জন্য রেখেছি। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো, এবং শেষ পর্যন্ত যারা থাকবে তারা অবশ্যই পিডিএফ এবং ভিডিও রেকর্ডিং অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এই নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়। দেখো পরের টপিকে আমরা চলে যাচ্ছি। তাহলে এখানে তোমরা ভালো করে কিন্তু মানে আমাদের এই কোশ্চেনটা ভালো করে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এখানে যেমন দেখো ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত তা জিজ্ঞাসা করেছে। তো সকলেই জানো খেলার জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে, হকির জাদুকর বলা হয়। এবং তার একটা বিখ্যাত বই আছে গোল, ঠিক আছে, গোল হচ্ছে তার হচ্ছে জীবনী, আত্মজীবনী। তো এটাও কিন্তু মনে রাখবে, এগুলো আমাদের জিজ্ঞাসা করে। তো দেখো বিভিন্ন প্রকল্প থেকে দেখো কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের জিজ্ঞাসা করবে জিকের যে কোনো জায়গা থেকে। দেখো পরবর্তী আমরা সেকশনে চলে আসছি। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের জিকে জিজ্ঞাসা করছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু বিভিন্ন টাইপের জিজ্ঞাসা। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কোন জায়গাগুলো থেকে দেয়? কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দেয় আমাদের স্পোর্টস থেকে দেয়, খেলাধুলা থেকে দেয়, ঠিক আছে। তারপর আমাদের দেখো অ্যাওয়ার্ডস থেকে দেয়, তারপর ধরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যারা নিয়োগ হচ্ছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ নিয়োগ সেগুলো থেকে দেয়। তারপর ধরো গুরুত্বপূর্ণ আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, আমাদের ডিফেন্স সেক্টর, ঠিক আছে, প্রতিরক্ষা যে ব্যবস্থা, ঠিক আছে, প্রতিরক্ষা যে ব্যবস্থা, সেগুলো থেকে আমাদের কোশ্চেন দেয়। তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু জিজ্ঞাসা করবে। সমস্ত টপিক, যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক এবং তার ডিটেলস নোটস এবং ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ তোমরা কিন্তু পাবে। যেমন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজি কিভাবে আমি তোমাদের এতদিন করিয়ে আসছি, ঠিক আছে। তো সেগুলো তোমাদের বলি যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নোটস প্লাস কিন্তু এমসিকিউ এখানে কিন্তু পাবে। নোটস বলতে কোনগুলো না, ডিটেলস ধরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটছে, যেমন ধরো বিভিন্ন স্পোর্টস এর ক্ষেত্রে যে অ্যাওয়ার্ড গুলো ঘোষণা হচ্ছে, বিভিন্ন খেলা যেগুলো হয়ে যাচ্ছে, যেমন ধরো এই কিছুদিন আগে আমাদের আইপিএল হয়ে গেল, তারপর ধরো আমাদের এই যে এশিয়া কাপ হয়ে গেল, ঠিক আছে, এশিয়া কাপ হয়ে গেল। তো বিভিন্ন যে ক্রিকেট এবং ফুটবলের যে সমস্ত খেলাগুলো হচ্ছে, সেখানে কারা কারা প্রাইজ পাচ্ছে, কারা কারা শ্রেষ্ঠ খেলোয়াড় হচ্ছে, তো এগুলো কিন্তু আমাদের ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। তো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এই ধরনের, বা আমাদের ধরো নোবেল পুরস্কার তো আমরা জানো রিসেন্ট ঘোষণা হয়েছে। আজকে তোমাদের নোবেল প্রাইজটা আমি তোমাদের করিয়ে দেবো। নোবেল প্রাইজ থেকে আমাদের কোশ্চেন এখানে 100% জিজ্ঞাসা করবে,
ঠিক আছে, নোবেল প্রাইজটা তোমাদের আজকে করিয়ে দেবো ক্লাসে। নোবেল প্রাইজটা ভালো করে দেখে রাখবে। অবশ্যই তোমাদের যখন পরীক্ষা হবে দেখবে নোবেল প্রাইজ থেকে নয় সাহিত্য, নয় সাহিত্য, আর নয় কিন্তু তোমাদের শান্তি, শান্তি বিভাগে কে পেলো, এই দুটোর মধ্যে কিন্তু বেশি আমাদের জিজ্ঞাসা করে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বাকিগুলো পড়ে রাখতে হবে। ঠিক আছে, তো এই দুটো থেকে বেশি আমাদের তোমাদের জিজ্ঞাসা করবে, দেখতে পাবে যখন কোশ্চেন আসবে দেখতে পাবে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে আমরা কি করব, ডিটেলসে যেরকম নোটস আকারে পড়বো এবং তার সঙ্গে কিন্তু এমসিকিউ কিন্তু সলভ করব। এমসিকিউ প্রত্যেক মাসে তোমরা 200টা করে ন্যূনতম পাবে। ঠিক আছে, 200 থেকে 300টা পর্যন্ত প্রত্যেক মাসের এমসিকিউ, গুরুত্বপূর্ণ বাছাই করা সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেগুলোই তোমরা পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আমি নিজের হাতে তৈরি করি প্রত্যেক দিন। ঠিক আছে, প্রত্যেক দিন রেডি করি, সেগুলো তোমাদের কিন্তু সপ্তাহে আমাদের যে একটা করে তোমাদের সেট দিই, সেই সেট গুলো কিন্তু তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এমসিকিউ পাচ্ছ, প্লাস কিন্তু তোমরা ডিটেলস নোটসও কিন্তু পাবে। এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও ঠিক একইভাবে স্ট্যাটিক জিকে তোমাদের আমি এখন প্রচুর আরো নোটস বানিয়েছি। যখন আমি পড়ানো শুরু করেছিলাম তখন তোমাদের 100-এর কাছাকাছি কিন্তু স্ট্যাটিক জিকে নোটস দিতাম, এখন 180-র বেশি কিন্তু নোটস তোমাদের প্রোভাইড করে থাকি। ঠিক আছে, বিভিন্ন টপিকের উপরে প্রায় 180-র ওপর কিন্তু বিভিন্ন টপিক আছে। যখন তোমরা ক্লাস করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, তো সেখানে আমাদের দেখো, সেখানেও তোমাদের স্ট্যাটিক জিকে তো ডিটেলস নোটস তো এখানে পাচ্ছই। সমস্ত নোটস আমার কিন্তু এরকম চার্ট আকারে থাকবে। ঠিক আছে, একটা ধরো তুমি পড়ছো বিভিন্ন ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তো ন্যাশনাল পার্ক যখন পড়বে, ন্যাশনাল পার্ক ভারতের যত আছে ন্যাশনাল পার্ক সব এই তালিকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো ন্যাশনাল পার্ক থেকে যদি একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, ধরো জিজ্ঞাসা করলো যে পেঞ্চ ন্যাশনাল পার্ক বা আমাদের মাধব ন্যাশনাল পার্ক বা কানহা কোন ন্যাশনাল পার্ক কোন জায়গায় আছে, তুমি কিন্তু এই তালিকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা ডিটেলসে একদম মানে পুরো ডিটেলসে আমার কিন্তু নোটস থাকে, হাই লেভেলের নোটস থাকে, এটা তোমাদের বলতে পারি। কারণ দেখো ডিটেলসে একটু না পড়লে কি হয়, আমি যে তোমাদের ন্যাশনাল পার্ক সব ন্যাশনাল পার্ক না দিয়ে তোমাদের আমি বললাম এই 20টা ন্যাশনাল পার্ক পড়ে যাবে। ঠিক আছে, 20টা ন্যাশনাল পার্ক পড়ে যাবে। এখন কোশ্চেন তো আমি বানাবো না, কোশ্চেন যে বানাবে যিনি, তিনি জানেন কোন ন্যাশনাল পার্ক তোমাদের পরীক্ষায় দেবে। এখন যদি তোমাদের বাই চান্স কোশ্চেন কমন না আসে তখন তোমরাই বলবে যে স্যার কি নোটস দিলেন তার মধ্যে থেকে এলো না। তো সেই জন্য আমি তোমাদের যতগুলো ভারতবর্ষের ন্যাশনাল পার্ক ঘোষণা হয়েছে সমস্ত ন্যাশনাল পার্ক কিন্তু নোটস আকারে সুন্দর করে রাজ্য ওয়াইজ কোন রাজ্যে সেই ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করতে, এইরকম ভাবে কিন্তু নোটস ডিটেলসে কিন্তু থাকে। আর আরেকটা কথা বলে রাখি, অনেকের মধ্যে দেখেছি কনফিউশন, মানে জিজ্ঞাসা করে বারবারই একটা কথা যে আমি নোটস ইংরাজিতে পড়তে পারি না, বাংলায় কি নোটস থাকবে। আবার অনেকে বলে বাংলায় আমি পড়তে পারি না, ইংরাজিতে কি থাকবে। দেখো এখানে সমস্ত ভাষাতেই কিন্তু নোট থাকবে, মানে দুটো ভাষাতেই নোটস থাকবে, বাংলা এবং ইংরাজি। এবং এমসিকিউ কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, কোনো একটা ভাষায় দেখো, তুমি যদি বই কিনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই পারো, কারেন্ট অ্যাফেয়ার্স দোকানে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বই আছে, সাফল্য আছে, পেশা প্রবেশ আছে, আরো অন্যান্য বই রয়েছে, ইংরাজি তুমি অনেক বই পেয়ে যাবে। তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনলে কি হবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে এক তো তোমায় দাগ দিয়ে খুঁজে খুঁজে পড়তে হবে প্রত্যেক মাসে। ঠিক আছে, প্লাস হচ্ছে তোমায় কি করতে হবে, তুমি হচ্ছে যে কোনো একটা ভাষায় কিন্তু পাবে, নয় তোমাকে বেঙ্গলির বই কিনতে হবে, নয় তোমাকে ইংরাজির বই কিনতে হবে, দুটো ভাষায় কোনো বই বেরোয় না। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের সুবিধার জন্য আমি সেগুলোকে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাই কিন্তু দিয়ে থাকি। বোঝা গেল? এছাড়া তোমরা এই প্র্যাকটিস সেটও পাবে। ঠিক আছে, প্র্যাকটিস সেট যাতে তোমাদের হেল্প করবে আরো তোমাদের প্রিপারেশনটা যাতে আরো বুস্ট হয়, এই জন্য তোমরা কিন্তু প্র্যাকটিস সেটও কিন্তু পাবে। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট তোমাদের আমি বলে থাকি যে জিকের জন্য অবশ্যই তোমরা 9-10-এর যে বইটা আছে, 9-10-এর যে বইটা আছে
মাধ্যমিকের যে টেক্সট বইটা আছে, সরকারি যে বইটা, যেটা পুরনো সিলেবাস, ওল্ড সিলেবাসের, ওইটাকে একবার তোমরা চোখ বুলিয়ে রাখতে পারো। বিশেষ করে তোমরা হিস্ট্রি বইটা, হিস্ট্রির একটা জীবন মুখোপাধ্যায় বই আছে, ওটা দেখতে পারো। লাইফ সায়েন্সের যে পুরোনো বই আছে, টেক্সট বই, ওগুলো পড়বে। তাহলে তোমার জিকেটা অনেকটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমি কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে তোমাদের স্যার। ঠিক আছে, তোমাদের এই দুটোর জন্য যেটা বললাম, আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে রেডি করব। কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ, এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ঘটনার উপরে, যেমন অ্যাপয়েন্টমেন্ট, পুরস্কার, সম্মান, কমিটি, সম্মেলন, যৌথ সামরিক মহড়া, খেলা, জনপ্রিয় প্রকাশিত বই, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের ওপরে সমস্ত ডিটেলসে কিন্তু নোটস পাবে। ঠিক আছে, তো চলো আজকে তাহলে আমরা ক্লাসটা নোটস গুলো শুরু করছি দেরি না করে। তো তার আগে আমি দেখো বলে দিই যে স্ট্যাটিক জিকে দেখো এই ধরনের লিস্ট হয়: ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য, পাখির অভয়ারণ্য, নদী তীরবর্তী শহর, নৃত্য, বিভিন্ন ভারতের যে গুরুত্বপূর্ণ নৃত্যগুলো রয়েছে, ডান্স গুলো রয়েছে, উৎসব ভারতে প্রচুর আছে, সেই উৎসব গুলো ভালো করে পড়তে হয়। মহাকাশ গবেষণা কেন্দ্র ভারতের বিভিন্ন যেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ হ্রদ দেখো, বিভিন্ন ব্যাংক এবং তাদের যে সদর দপ্তর রয়েছে, যেমন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এসবিআই এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, বিভিন্ন যে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ গুলো রয়েছে, ভারতের বিভিন্ন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান যেগুলো রয়েছে, আরবিআই গভর্নরদের তালিকা, জলপ্রপাত, অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে বিমানবন্দরের তালিকা, গুরুত্বপূর্ণ বিপ্লব, যেমন হচ্ছে ধরো আমাদের সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত, তার যে জনক কাকে বলা হয়, ঠিক আছে, শ্বেত বিপ্লবের জনক এবং কিসের সঙ্গে যুক্ত, এই সমস্ত কিন্তু এগুলো নোটস পাবে। বিভিন্ন যে পর্বত আছে, বিভিন্ন যে ফসল উৎপাদনকারী রাজ্য আছে, নদী তীরবর্তী যে সমস্ত শহরগুলো রয়েছে, যেমন ধরো আমাদের কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, আমাদের অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, এই সমস্ত যে কোশ্চেন গুলো এখান থেকে জিজ্ঞাসা করে। ভারতের সর্বোচ্চ যে শিখর গুলো রয়েছে, নদ নদী, পুরস্কার এবং বিজয়ীদের তালিকা, ঠিক আছে, বিভিন্ন যে আমাদের পুরস্কার রয়েছে, যেমন আমাদের ভারত রত্ন জিজ্ঞাসা করে, ভারত রত্ন। আগের বারে তোমাদের বলেছিলাম ক্লার্কশিপ ব্যাচে এখান থেকে কোশ্চেন দিতে পারে। আগের বছর 2024-এ আমাদের ভারত রত্ন ঘোষণা হয়েছিল, তো এখান থেকে কিন্তু কমন এসেছিল। ঠিক আছে, তারপর দেখো ভারতের প্রথম ব্যক্তিত্ব, সেটা পুরুষদের ক্ষেত্রে হতে পারে, মহিলাদের ক্ষেত্রে হতে পারে, এখান থেকেও একটা করে কোশ্চেন আসে। আগের বছর ক্লাসিক এবং মিসলেনিয়াস এখান থেকে কিন্তু কমন এসেছিল। ঠিক আছে, রাজ্য এবং রাজধানী এগুলো করতে হবে। বিভিন্ন ভাষা ভারতের, যেমন দেখো আমাদের যেমন বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে, কোকবরক, ঠিক আছে, তারপর আমাদের ধরো জিজ্ঞাসা করলো যে কোন রাজ্যে সরকারি ভাষা হচ্ছে ইংরাজি, ঠিক আছে, সরকারি ভাষা হচ্ছে ইংরাজি। তো বিভিন্ন রাজ্যের আমাদের ভাষাগুলো কিন্তু পড়ে রাখতে হবে। তারপর দেখো আমাদের পদ্ম পুরস্কার, ভারতের বিভিন্ন গভর্নর যারা রয়েছে, সমস্ত রাজ্যের যারা রাজ্যপাল রয়েছে, ঠিক আছে, সমস্ত রাজ্যের রাজ্যপাল, যেমন আমাদের ধরো রিসেন্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আমাদের বাংলার একজন দেখবে হরিয়ানার একজন রাজ্যপাল হয়েছে, ঠিক আছে, তো এগুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে। তারপর দেখো আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র, ব্যাংক, এরকম প্রচুর আছে, প্রচুর তালিকা, 180+, ঠিক আছে, 180+, দেখো এখানে কিন্তু তোমরা নোট কিন্তু পাবে। ঠিক আছে, তো এত সব দেওয়া সম্ভব নয়, তো মোটামুটি যেগুলো আমি পেয়েছি হাতের সামনে সেগুলো তোমাদের তুলে ধরছি। দেখো বিখ্যাত বই এবং লেখক, সমস্ত সমস্ত কিন্তু এখানে রয়েছে। বোঝা গেল? এরপর দেখো আমরা চলে আসছি আজকের টপিকে, আজকের ক্লাসে চলে আসছি। দেখো অলরেডি তোমরা জানো যে এবছর নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে, নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেছে। তো ভালো করে এটা করে রেখে দাও, এখান থেকে একটা করে কোশ্চেন তোমরা পরীক্ষায় এবছর দেখতে পাবে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত দেখো যদিও ইকোনমিক্সটা শুধুমাত্র ঘোষণা হয়নি, ঠিক আছে, বাদ বাকি সমস্ত বিষয়ে কিন্তু
আমাদের নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেছে। তোমরা জানো আমাদের 6টা বিষয় কিন্তু নোবেল প্রত্যেক বছর দেওয়া হয়। তো এবছর দেখো আমাদের শারীরবিদ্যা বা চিকিৎসা বিদ্যা, ঠিক আছে, শারীরবিদ্যা বা চিকিৎসা বিভাগে নোবেল পুরস্কার কারা পেলেন? মেরি ই ব্রানকো এবং ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। এই তিনটে নাম ভালো করে মনে রাখবে। এরা এবছর চিকিৎসা বিজ্ঞানে দেখো নোবেল পুরস্কার পেয়েছে। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, ম্যারি ই ব্রাঙ্কো, ফ্রায়েড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। কিসের জন্য তারা এই নোবেল পুরস্কার পেলেন? তো দেখো, ফর দেয়ার ডিসকভারি কনসার্নিং পেরিফেরাল ইমিউনিও টলারেন্স, অর্থাৎ বাংলায় যদি আমরা বলি তো পেরিফেরাল ইমিউন টলারেন্স, শুধু এইটুকুনি মনে রাখবে, পেরিফেরাল ইমিউন টলারেন্স এই বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমরা ভেঙে বলি, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এক ধরনের নিরাপত্তা প্রহরী, যেখানে আমরা টি সেল, রেগুলেটরি টি সেল তারা কিন্তু শনাক্ত করেছেন। এই কোষগুলো আমাদের কি করে? ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং নিজের শরীরকে ক্ষতি না করা থেকে বিরত রাখে। তো এই নিয়ে তারা গবেষণার জন্য এই বছর কিন্তু তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ভালো করে মনে রাখবে যে কোন বিষয়ে কোন গবেষণার জন্য দেওয়া হয়েছে একটা জিনিস, আর হচ্ছে কারা কারা পেলেন, ঠিক আছে। তো ছবি দিয়েও দেখো দেওয়া রয়েছে, এখানে সুন্দর করে দাগও দেওয়া রয়েছে। এরকম আমার সমস্ত নোটস মনে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ নোটস সব পয়েন্ট আকারে দেয়া থাকবে যে কোন পার্টিকুলার জায়গাটা তোমাদের পড়তে হবে। খুঁজে খুঁজে অত পড়ার সময় এখন আমাদের হাতে নেই, ঠিক আছে। তো স্মার্ট পদ্ধতিতে পড়তে গেলে সময়কে কম কাজে লাগিয়ে বেশি ফায়দা তুলতে গেলে, তো সেই জন্য তোমাদের এরকম ভাবে আমি দাগ দিয়ে দিই। দেখো পদার্থবিদ্যা, নেক্সট হচ্ছে আমাদের পদার্থবিদ্যা বা ফিজিক্স। ফিজিক্সে এবছর কারা কারা পেলেন পদার্থবিদ্যায়? দেখো জন ক্লার্ক এবং মাইকেল এইচ ডিভার্ট এবং জন এম মার্টিনিস, এই তিনজন তারা কিন্তু পেয়েছে। দেখো জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভরেট এবং আমেরিকার জন এম মার্টিনেস। সুন্দর করে বাংলায় লেখা রয়েছে। দেখো সুইডেনের কর্তৃপক্ষ জানাচ্ছে যে বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এই নিয়ে গবেষণার জন্য তাদের দেওয়া হয়েছে। তোমরা এইটুকুনি মনে রাখবে যে বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এই নিয়ে গবেষণার জন্য তাদের কিন্তু এবছর কিন্তু ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী দেখো আমাদের রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি বিভাগে তাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো কেমিস্ট্রি বিভাগে দেওয়া হয়েছে আমাদের সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। দেখো সুসুমু কিতাগাওয়া জাপান থেকে, রিচার্ড রবসন অস্ট্রেলিয়া থেকে, ওমর ইয়াগি যুক্তরাষ্ট্র থেকে। কোন বিষয়ের জন্য? দেখো তোমরা এইটুকুনি মনে রাখবে, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস। তো এই বিষয়ে গবেষণার জন্য তাদের কিন্তু এবছর রসায়ন অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল দেওয়া হয়েছে। তো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস এটা জিনিসটা কি? এটা এক ধরনের ঝাঁঝালো এক স্ফটিক কাঠামো, ধাতব আয়ন জৈব অণু দ্বারা গঠিত। দেখো এটার ব্যবহার জল আহরণ, মরুভূমি বাতাস থেকে জল সংগ্রহে সক্ষম, কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করতে পারে, গ্যাস সংরক্ষণ পরিবহন করতে পারে, ওষুধ সরবরাহ দূষণ নিয়ন্ত্রণ করতে পারে। তো তাদের গবেষণা পরিবেশ, শক্তি, চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, ভবিষ্যতে রসায়ন গবেষণার এক নতুন দিক উন্মোচন করেছে, ঠিক আছে। তোমরা এইটুকুনি মনে রাখবে যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস, তো এই বিষয়ে গবেষণার জন্য এই তিনজন ব্যক্তিকে এবছর কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো আমাদের সাহিত্য, ঠিক আছে, লিটারেচার। আমাদের সাহিত্যে এবছর নোবেল কাকে দেওয়া হয়েছে? দেখো সাহিত্যে দেওয়া হয়েছে এবছর আমাদের লাসলো
ক্রাস জানা হোরকাই, ঠিক আছে, একটু শক্ত বা বড় বানান দেখো, লাসলো ক্রাস জানা হোরকাই। তো এই মহান ব্যক্তিকে দেখো এবছর সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এখানে তো আমরা ছবি দেখতে পাচ্ছ। তো এই মহান ব্যক্তিকে এবছর নোবেল পুরস্কার সাহিত্যে দেওয়া হয়েছে। বেশি কোশ্চেন আমাদের এই দুটো থেকেই দেয়, সাহিত্য দেয় এক, আর দ্বিতীয় হচ্ছে আমাদের যেটা দেয় হচ্ছে শান্তি। শান্তিতে এবছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবার দেওয়া হয়েছে দেখো মারিয়া কোরিয়ানা মাচাদো, ঠিক আছে, মারিয়া করিনা মাচাদো, তাকে কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখো দেখতেই পাচ্ছ তার ছবি। তো এই মহান ব্যক্তিকে দেখো এবছর নোবেল দেওয়া হয়েছে শান্তিতে। 100% আমাদের বলছি এই দুটো থেকেই বেশি আমাদের 80 থেকে 90% জায়গায় কিন্তু এই দুটো থেকেই কোশ্চেন দেয়, ঠিক আছে, যে আমাদের শান্তিতে কে পেলেন আর আমাদের সাহিত্যে কে পেলেন, ঠিক আছে। তো আগের বছর আমি তোমাদের ক্লাসিক মিসলেনিয়াসও এরকম চেঁচিয়ে চেঁচিয়ে পড়িয়েছিলাম, ওখানে কিন্তু কমন তোমাদের এসেছিল, ঠিক আছে। তো দেখো ইনি হচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। একনায়কতন্ত্র, ওখানে যে শাসন ব্যবস্থা চলছে, ঠিক আছে, মাদুরো বলে ওখানকার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে তার বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন, এবং সাংসদ পদও কিন্তু তার বাতিল করে দিয়েছে। তার সত্ত্বেও কিন্তু তিনি লড়াই অবিরাম মানে চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো সেই জন্য দেখো শান্তি নোবেল কমিটি তাকে কিন্তু শান্তিতে এবছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এইটার পিছনে, এই নোবেলের পাওয়ার পিছনে মানে উঠে পড়ে লেগেছিল, কিন্তু তাকে কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হলো এবছর মারিয়া করিনা মাচাদোকে, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। ইনি হচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী, মনে রাখবে, ঠিক আছে, ভেনেজুয়েলা। এটাও জিজ্ঞাসা করতে পারে যে তিনি কোনখানকার বা কোন দেশের জননেত্রী, বিরোধী নেত্রী, তো ভেনেজুয়েলা মনে রাখবে। এখানে দেখো আমাদের তোমাদের জন্য ইংরাজিতেও দিয়ে দিয়েছি, ঠিক আছে, যদি ইংরাজিতে কেউ করতে চাও অসুবিধে নেই, কোনো প্রবলেম নেই। ইংরাজিতেও সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রত্যেক কটা ছবির সঙ্গে। দেখো দাগও দেওয়া রয়েছে যেগুলো যেগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে পড়ে নেবে। এবার দেখো আমি তোমাদের একটা জিনিস বলছি। তো আমাদের 6টা বিষয়ে কিন্তু নোবেল পুরস্কার প্রত্যেক বছর দেওয়া হয়, ঠিক আছে। 10ই ডিসেম্বর 10 দেওয়া হয়, 10 তারিখে। তো দেখো আমাদের প্রত্যেকটা পুরস্কার, এই যে 6টা বিভাগ, কি কি বিভাগ, তো এক হচ্ছে আমাদের ফিজিক্সে দেওয়া হচ্ছে বা পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞান, ফিজিওলজি বা মেডিসিন বা শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি এবং অর্থনৈতিক বিজ্ঞান বা ইকোনমিক্সে দেওয়া হচ্ছে। এই প্রত্যেকটা পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে? 1901 সাল থেকে, ঠিক আছে, 1901 সাল থেকে দেওয়া হচ্ছে। মনে রাখবে প্রথম যখন আমাদের নোবেল 1901 সালে দেওয়া হয় তখন কিন্তু আমাদের ইকোনমিক্সটা দেওয়া হতো না, একমাত্র ইকোনমিক্স দেওয়া হতো না। এটা আমাদের জিজ্ঞাসা করে, যেগুলো আমি বলছি ভালো করে শুনে নাও, যে কোনটা দেওয়া হতো না, ইকোনমিক্স দেওয়া হতো না। ইকোনমিক্স তাহলে কবে থেকে দেওয়া হচ্ছে? 1968 সাল থেকে ইকোনমিক্স দেওয়া শুরু হয়েছে, বোঝা গেল। আর কি আমাদের এখান থেকে জিজ্ঞাসা করে? আর একটা জিজ্ঞাসা করে যে মনে রাখবে সমস্ত পুরস্কার এগুলো আমাদের সুইডেন থেকে দেওয়া হয়, সুইডেন দেশ থেকে দেওয়া হয়, ঠিক আছে। সুইডিশ একাডেমি বা সুইডেনের বিভিন্ন সংস্থা, ঠিক আছে, এরা কিন্তু প্রত্যেকটা পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। একমাত্র অনলি ওয়ান শান্তি, পিস, ঠিক আছে, এই পিস বিভাগটা একমাত্র কিন্তু নরওয়ে থেকে দেওয়া হয়, নরওয়ে দেশ থেকে একমাত্র দেওয়া হয়। যেগুলো আমি বললাম এইগুলোই কোশ্চেন আকারে তোমাদের তুলে ধরে, ভালো করে মনে রেখে দাও। পরবর্তী দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছি আগের মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ঘটনায়। তো দেখো আমাদের সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স
ডিটেলস আকারে আমরা একটু দেখে নেব। যেমন দেখো আমাদের বিসিসিআই, আমাদের যে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তার যে 37তম সভাপতি কে হলেন? মিঠুন মানহাস। ঠিক আছে, মিঠুন মানহাস। পরবর্তী দেখো আমাদের ব্যালন ডি ওর পুরস্কার। তো এখানে দেখবে এই পুরস্কারটা এবছর কাকে দেওয়া হয়েছে? উসমানে ডেমবেলেকে। উসমানে ডেমবেলেকে ব্যালন ডি ওর পুরস্কার দেওয়া হয়েছে। এই কোশ্চেনটাও প্রচুর আমাদের স্পোর্টসে জিজ্ঞাসা করে। এবছর দেখো দলীপ ট্রফি, ঠিক আছে, দলীপ ট্রফি কাকে দেওয়া হয়েছে বা কোন দল জিতেছে? দলীপ ট্রফি এবছর দেখো, যেটা আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত, তো দলীপ ট্রফি এবছর জিতেছে সেন্ট্রাল জোন। ঠিক আছে, সেন্ট্রাল জোন কিন্তু আমাদের এবছর দলীপ ট্রফি জিতেছে। দেখো আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার। তো দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেলেন? মোহনলাল বিশ্বনাথন। মোহনলাল বলেই আমরা তাকে চিনি। আমরা দেখবে সাউথের যারা সিনেমা দেখো, তাকে এই ব্যক্তিকে তোমরা দেখতে পাবে, প্রচুর বড় অ্যাক্টর, ভালো অভিনয় করে। তো মোহনলালকে এবছর কিন্তু দাদা সাহেব ফালকে দেওয়া হয়েছে। দাদা সাহেব ফালকে ডেফিনেটলি আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। পরবর্তী দেখো আমাদের একজন বড় গায়ক, আমাদের জুবিন গর্গ, তিনি আমাদের প্রয়াত হয়েছেন। ঠিক আছে, আসামের বাসিন্দা জুবিন গর্গ, তিনি কিন্তু রিসেন্টলি মারা গেছেন। তারপর দেখো আমাদের 5 উইমেন্স গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জিতেছেন রমেশ, আমাদের বৈশালী রমেশ বাবু। প্রথম অল উইমেন ট্রি সার্ভিস দেখো অভিযান হয়েছে, যেটা সমুদ্র প্রদক্ষিণ করেছে আমাদের বিভিন্ন আইএনএস কর্তা, ঠিক আছে, কর্মকর্তা, আমাদের প্রথম মহিলাদের দ্বারা, ঠিক আছে, মহিলাদের দ্বারা। ঠিক আছে, তো এটা IASV ত্রিভেণীতে করে কিন্তু তারা সমুদ্র প্রদক্ষিণ করেছে। তারপর দেখো মহিলা হকি এশিয়া কাপ। মহিলা হকি এশিয়া কাপ এবছর কিন্তু চীন জিতেছে, যেখানে ফাইনালে ভারত কিন্তু পরাজিত হয়েছে। ভারতকে হারিয়ে চীন কিন্তু মহিলা এশিয়া কাপ জিতেছে। পুরুষ বিভাগে কিন্তু আবার ভারত জয়লাভ করেছে। তো মহিলাদেরটা চীন জিতেছে আর পুরুষদেরটা কিন্তু ভারত জিতেছে। দেখো নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তোমরা জানো কিছুদিন আগে ওখানে গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তারপর ওখানে সরকারকে সরিয়ে বর্তমানে বাংলাদেশের মতো এখানেও কিন্তু আহ মানে কি বলবো, অস্থায়ী ভাবে একজন প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছে, যার নাম হচ্ছে সুশীলা কার্কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো করাচ্ছি এর মধ্যে থেকে দেখবে অনেক কোশ্চেন একদম তোমরা খাতায় একদম পরীক্ষার কোশ্চেনে দেখতে পাবে। ঠিক আছে, যেগুলো গোল পাকাচ্ছি ভালো করে দেখে নাও। মহারাষ্ট্রের অতিরিক্ত গভর্নর হলেন আচার্য দেবব্রত। বন্যা প্রভাবিত এলাকায় উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাহাত। দেখো বেলারুশ এবং ভারত, রাশিয়া তিনটে যৌথভাবে একটা এক্সারসাইজ মহড়া করেছে, তার নাম এক্সারসাইজ জাপাত। 15তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, আসতে চলেছে পরীক্ষায়। ঠিক আছে, আসতে চলেছে, আমি দেখো বারবার করে গোল পাকিয়ে দিচ্ছি। সিপি রাধাকৃষ্ণন আমাদের 15তম উপরাষ্ট্রপতি। 15তম আমাদের উপরাষ্ট্রপতি কে হলেন? 15তম উপরাষ্ট্রপতি হলেন আমাদের সিপি রাধাকৃষ্ণন, জগদীপ ধাংকারের জায়গায়। ভারতের প্রথম এআই চালিত ট্রাইবাল ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম, তার নাম কি দেওয়া হয়েছে? আদি বাণী। এটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স চালু করেছে। ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া একটা হয়েছে, যার নাম এক্সারসাইজ মৈত্রী। এটা উমরই মেঘালয়তে হয়েছে। ভারত ইউএস এর যৌথ সামরিক মহড়া হয়েছে, যেটা আলাস্কাতে হয়েছে, ইউথ অভ্যাস, বা আমরা যদি বাংলায় বলি যুদ্ধ অভ্যাস। ঠিক আছে, যুদ্ধ অভ্যাস। আচ্ছা, এইটা আমাদের পরীক্ষায় আসতে চলেছে এসসিও সামিট। এবছর মোদি, তোমরা জানো মোদি, শি জিনপিং, তারপর হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনজনে মিলে
একসঙ্গে ছবিতে দেখা গিয়েছিল, হাত মেলাচ্ছিল। তো এই যে এসসিও সামিট এবছর কোথায় হয়েছে? তিয়ানজিন, চীনে হয়েছে। ভালো করে মনে রেখে দেবে, এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে এবছর এসসিও সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো, ঠিক আছে? তো এইভাবে কোশ্চেন তোমাদের দেবে, দেখবে তিয়ানজিন চীন বলে অপশন থাকবে। তো এখানে যদি তোমরা ইংরেজিতে পড়তে চাও কারেন্ট অ্যাফেয়ার্স, তো ইংরেজিতে পড়ে নেবে। দেখো পরবর্তী আমরা চলে আসছি পুরুষদের হকি এশিয়া কাপ। একটু আগেই বললাম যে ভারত কিন্তু জয়লাভ করেছে, মহিলাদেরটা চীন জিতেছে আর পুরুষদেরটা ভারত জিতেছে। তো এটা আমাদের কোথায় হয়েছে? রাজগীর, বিহারে খেলাটা হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত, চতুর্থবার এই নিয়ে জিতলো। আর রানার আপ হয়েছে কারা? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রানার আপ হয়েছে। আর সেরা খেলোয়াড় হয়েছে ভারতের অভিষেক নাইন। এরপর দেখো আমাদের মেন্স ক্রিকেট এশিয়া কাপ। কিছুদিন আগেই তোমরা জানো ক্রিকেট এশিয়া কাপ ভারত কিন্তু জয়লাভ করেছে, যেটা আমাদের খেলাটা হয়েছিল সংযুক্ত আরব আমিরাত, বা ইউএই তে হয়েছিল। যেখানে আমাদের দেখো চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ভারত, পাকিস্তানকে হারিয়ে ভারত কিন্তু জয়লাভ করেছে। এখানে দেখো সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে অভিষেক শর্মা, 314 রান তিনি করেছেন। মোস্ট উইকেট, সর্বাধিক উইকেট পেয়েছে কুলদীপ যাদব, 17টা উইকেট পেয়েছে। ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে তিলক বর্মা, দারুণ খেলেছে। তোমরা যারা খেলা ফাইনালে দেখেছো অলরেডি জানো। দেখো আমাদের সারা বছরে 4টে বড় বড় টেনিস টুর্নামেন্ট হয়, ঠিক আছে? সারা বছরে আমাদের মেজর 4টে বড় বড় টেনিস টুর্নামেন্ট হয়, যার মধ্যে থেকে এই 4টের মধ্যে থেকে তোমাদের কোশ্চেন আসে। ভালো করে শুনে নাও, আমাদের সারা বছরে 4টে বড় টুর্নামেন্ট হয় টেনিসের। কিসের এটা? এটা হচ্ছে আমাদের টেনিস খেলায়, ঠিক আছে? 4টে বড় বড় দেশের টেনিস টুর্নামেন্টকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। তো এখান থেকে আমাদের কোশ্চেন আসে, বুঝে গেল? তো প্রথমত দেখো আমাদের ইউএস ওপেন খেলা হয়ে গেছে। ইউএস ওপেন পুরুষ বিভাগে এবছর জয়লাভ করেছে দেখো কার্লোস আলকারাজ, স্পেন থেকে। রানার আপ হয়েছে জ্যানিক সিনার। মহিলাদেরকে জিতেছে আরিনা সাবালাঙ্কা। দেখো যেগুলো পড়তে হবে মার্ক করা রয়েছে কালি দিয়ে। কম খাটো, বেশি ফায়দা তোলো, ঠিক আছে? তো এগুলো দেখো দাগ দিয়ে দিয়েছি সুন্দর করে। গ্রিন মানে হচ্ছে একদম গ্রিন জোনে আছে, একদম ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রিন জোনে আছে। রেড মানে তার থেকে কম একটু ইম্পর্টেন্ট, আর স্কাই কালার মানে তার থেকে আর একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইভাবে আমার 3টে কালার আমি ইউজ করি, তো এগুলো খেয়াল রাখবে। দেখো এখানে মেন্স ডাবলস আছে, ওমেন্স ডাবলস আছে। এগুলো তোমরা পড়তে চাইলে পড়তে পারো, তবে এগুলোর থেকে বেশি আমাদের জিজ্ঞাসা করে মেন্স আর ওমেন্স বিভাগে কারা জিতেছে, ঠিক আছে? দেখো ইউএস ওপেন হলো। এবার দেখো উইম্বলডন। উইম্বলডন হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনে খেলা হয়। এটা আমাদের সব থেকে প্রাচীন খেলা, সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্ট যদি কোনটা বলে তো মনে রাখবে উইম্বলডন, ঠিক আছে? আর বছরের শুরুতে কোনটা খেলা হয়? বছরের শুরুতে হয় মনে রাখবে অস্ট্রেলিয়ান ওপেন। এবার তোমাদের যখন আবার ক্লাসে আমি তোমাদের পড়াবো ডিটেলসে, সেখানে তোমাদের বলে দেবো কোনটা হার্ড কোর্টে খেলা হয়, কোনটা ক্লে কোর্টে খেলা হয়, ঠিক আছে? কোনটা ঘাসের উপর খেলা হয়। বিভিন্ন আমাদের কোর্ট আছে, ঠিক আছে? বিভিন্ন দেশের বিভিন্ন কোর্ট আছে, সেগুলো আবার পরে পড়াবো। দেখো উইম্বলডন এবছর জিতেছে কে? পুরুষ বিভাগে জ্যানিক সিনার, যেখানে ওখানে হেরে গিয়েছিল, দেখো এখানে জিতেছে। পরাজিত হয়েছে কার্লোস আলকারাজ। মহিলাদেরকে জিতেছে ইগা সিয়ান্তেক, আর এখানে হেরেছে কে? দেখো আমান্ডা
আনিসি মোভা। ঠিক আছে, তো ভালো করে এগুলো পড়ো। দেখো পরবর্তী আমাদের ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনে আমাদের কে জিতেছে? পুরুষদের কার্লোস আলকারাজ। মহিলাদের কোকো গফ, মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ। অস্ট্রেলিয়ান ওপেন দেখো কে জিতেছে? পুরুষ বিভাগের জ্যানিক সিনার। দেখো এখন বর্তমানে এর র্যাঙ্ক কিন্তু 1 নম্বরে রয়েছে। আর মহিলাদের জিতেছে ম্যাডিসন কিজ। তাহলে তোমাদের 4টে বড় বড় মেজর যে টেনিস টুর্নামেন্ট যেখান থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়, সেই 4টে মেজর টুর্নামেন্টেরই তালিকা তোমাদের সামনে দিয়ে দিলাম। ভালো করে যত্ন করে রেখে দাও। এগুলো যতক্ষণ না আবার পরের বছর ঘোষণা হচ্ছে, খেলা হচ্ছে, ততদিন তোমাদের কাজে লাগবে। মানে পরীক্ষা তোমাদের তো জানুয়ারি যদি হয়, তাহলে এগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, দেখো পরবর্তীতে চলে যাচ্ছি আগস্ট মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, তারপর আমরা স্ট্র্যাটেজিতে চলে যাব। যারা শেষ পর্যন্ত থাকবে তারাই অন্তত তারাই একমাত্র পিডিএফ এবং রেকর্ডিং পাবে, বাকিরা কেউ কিন্তু পাবে না। ঠিক আছে, তো ধৈর্য ধরে ক্লাসগুলো করো। দেখো ব্রাইট স্টার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া হয়েছে, তার নাম ব্রাইট স্টার। মধ্যপ্রদেশ শ্রীনগরের ডাল লেকে আয়োজিত খেলো ইন্ডিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল। দেখো এবছর খেলো ইন্ডিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল, মানে জলে যে খেলাটা হয়েছে, জলে, বুঝতে পারছো, জলে খেলা হয়েছে। তো এটা আমাদের শ্রীনগরের ডাল লেকে খেলা হয়েছিল। সেখানে মধ্যপ্রদেশ কিন্তু সর্বোচ্চ পদক পেয়েছে। পরে দেখো আমাদের নর্থ ইস্ট ইউনাইটেড কলকাতায় ফাইনালে ডায়মন্ড হারবারকে হারিয়ে ডুরান্ড কাপ কারা জিতেছে? ডুরান্ড কাপ 100% জিজ্ঞাসা করে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, এমনি কোশ্চেন আসে। আবার এবছর কারা জিতলো? এবছর জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড। কেরালা দেখো আমাদের 100% ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে। পরশুরামের জন্মস্থান, সেই জায়গাটার নাম পরিবর্তন করে পরশুরাম পুরী রাখা হয়েছে। মিস ইউনিভার্স ইন্ডিয়া এবছর কে হলেন? মিস মনিকা বিশ্বকর্মা। নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পেলেন অজয় ভাল্লা। স্লিনেক্স, ভারত এবং শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া স্লিনেক্স। দেখো মলদোভা 107তম সদস্য হলো আন্তর্জাতিক সৌর জোটের। তারপর দেখো বেঙ্গালুরুর একজন মহিলার শরীরে ভারত ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিরল রক্তের গ্রুপ। এই টাইপের কোশ্চেন যদি অ্যাডভান্স লেভেলে চলে যায়, তখন এই টাইপের তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের খুব ইজি জিজ্ঞাসা করতে পারে, আবার কিছুটা মডারেট থেকে অ্যাডভান্স জিজ্ঞাসা করতে পারে। যখন একটু অ্যাডভান্স জিজ্ঞাসা করবে মানে জানবে একটু ডিপলি জিজ্ঞাসা করছে, মানে যে দেখতে চাইছে যে কারেন্ট অ্যাফেয়ার্স স্টুডেন্টরা কতটা ভালোভাবে পড়েছে, কতটা তারা খেয়াল রেখেছে। ঠিক আছে, তো আমাদের দেখো বেঙ্গালুর একজন মহিলার শরীরে বিরল রক্তের গ্রুপ পাওয়া গেছে। বিরল রক্তের গ্রুপ মানে কি? আমরা জানি রক্তের 4টে গ্রুপ আছে, এ বি আর এ বি আর ও, তারও পরে একটা দেখো বিরল রক্তের গ্রুপ পেয়েছে। আচ্ছা, শিবু সোরেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের, তিনি সম্প্রতি মারা গেছে। এরপর দেখো আমরা স্ট্র্যাটেজিতে চলে আসছি। তার আগে আমরা একটা জিনিস দেখে নেব, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে। সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে এবছর বিধু বিনোদ চোপড়ার 12th ফেল। সেরা পরিচালনা পেয়েছে সুদীপ্ত সেন। সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য। সেরা অভিনেত্রী রানী মুখার্জি পেয়েছেন। আচ্ছা, ম্যাক্সেসে পুরস্কারও ঘোষণা হয়েছে, ম্যাক্সেসেটাও ভালো করে রাখবে। ম্যাক্সেসও আমাদের জিজ্ঞাসা করে।
দেখো কত নোটস দেখছো, নোটস এরও আরো 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 অনেক আছে প্রচুর। যখন ক্লাসে পড়াবো দেখবে, তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে, ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। পিডিএফটা বড় জিনিস নয়, পিডিএফ তুমি গুগলে সার্চ মারলে হাজার একটা পিডিএফ পাবে। আমার থেকে ধরো ভালো পাবে, আমি তো ছেড়ে দাও, আমি ধরো কিছুই জানি না, ছেড়ে দাও। আমার থেকে হাজার, কিন্তু বুঝতে পারবে না যে কি করব। একটা তোমাকে যদি পিডিএফ দিয়েও দেয়, দেখো এটা আমাদের 174 পাতার পিডিএফ, তোমাকে যদি দিয়েও দিই কি বুঝবে তুমি? তো ভালো করে দেখে রাখো। দেখো ফাউন্ডেশন অফ এডুকেট গার্লস, ঠিক আছে, আমাদের এডুকেট গার্লস যেটা রয়েছে, মনে রাখবে ভারত থেকে এবছর তারা কিন্তু আমাদের ম্যাক্সেসে পুরস্কার কিন্তু পেয়েছে, যেটা ফিলিপিন্স দেশ থেকে কিন্তু দেওয়া হয়। ফিলিপিন্স থেকে দেওয়া হয় এই পুরস্কারটা, ঠিক আছে, ফিলিপিন্স দেশ থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। আচ্ছা, শাহিনা আলী মালদ্বীপ থেকে পেয়েছে, আর ফ্ল্যাভিয়ানো অ্যান্তোনিও এল ভিলেনেভা তিনি কিন্তু ফিলিপিন্স থেকে পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের রামসার সাইটটা তোমাদের আজকে আরেকবার দিচ্ছি, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। রামসার সাইটটা তোমরা অলরেডি জানো 91 ছিল, আরো দুটো রিসেন্ট ঘোষণা হয়েছে, সেই জন্য তোমাদের আপডেট করে দিচ্ছি। 93 তে পৌঁছে গেল, খুব তাড়াতাড়ি আমাদের 100 দেখবে তোমরা ক্রস করে যাচ্ছে। তো রামসার সাইট কি তোমাদের একটু বলে রাখি। দেখো, রামসার সাইট হচ্ছে আমাদের 1971 সালে ইরানের একটা শহর আছে যার নাম রামসার, ঠিক আছে। সেখানে আমাদের জলাভূমিকে সংরক্ষণের উদ্দেশ্যে বা বাঁচানোর উদ্দেশ্যে একটা কনভেনশন হয়েছিল। তো সেইটাকে পর থেকে কিন্তু বলা হয় রামসার কনভেনশন। তো রামসার সাইটের মূল উদ্দেশ্য হচ্ছে কি না, এখানে আমাদের বিভিন্ন জলাভূমি যেগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ দেওয়া, তাকে বাঁচিয়ে দেওয়া। তোমরা অলরেডি জানো যে আমাদের বিভিন্ন জলাভূমি বুঝিয়ে বাড়ি, তারপর ফ্ল্যাট, ঠিক আছে, এই সমস্ত কলকারখানা এই সমস্ত হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে এখন বন্যা, ক্ষয়ক্ষতি, ঠিক আছে, এগুলো দেখা দিচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে। তো এগুলো আমাদের যে জলাভূমি, এগুলো আমাদের কি করে, আমাদের জলকে ধরে রাখতে পারে, ঠিক আছে, পরিবেশ দূষণ কমায়, তারা বিভিন্ন কাজে আমাদের কিন্তু হেল্প করে। তো সেই জন্য হচ্ছে এই রামসার সম্মেলনটা করা হয়েছিল। তো আমাদের মনে রাখবে তামিলনাড়ুতে এখন সব থেকে বেশি রামসার সাইট রয়েছে, 20টা রয়েছে, ঠিক আছে। আর আমাদের আরেকটা জিনিস মনে রাখবে, 2রা ফেব্রুয়ারি 1971 সালের 2রা ফেব্রুয়ারি এই মিটিংটা মানে সম্মেলনটা হয়েছিল। সেই জন্য এই দিনটাকে আমাদের বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। এটা খুব পরীক্ষায় আসে, বুঝতে পারলে, এক্সামে এটা আমাদের প্রচুর আসে, যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়। আর দেখো আমাদের এবছর থিম কি ছিল, 2025-এ আমাদের থিম কি ছিল, প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার, ঠিক আছে, আমাদের যৌথ ভবিষ্যতের জন্য জলাভূমি সংরক্ষণ, এটাই এবছর আমাদের থিম ছিল। তো এগুলো ভালো করে যেগুলো বললাম, এগুলো থেকেই কোশ্চেন আছে, থিম জিজ্ঞাসা করে, বিশ্ব জলাভূমি দিবস কবে জিজ্ঞাসা করে, ঠিক আছে, কবে প্রথম সম্মেলন হয়েছিল 1971, এটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, সব থেকে বেশি রামসার সাইট কোথায় আছে জিজ্ঞাসা করতে পারে, বা আমাদের সব থেকে বড় রামসার সাইট কোনটা সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। আর এখানে দেখো টোটাল 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 93 যতগুলো ঘোষণা হয়েছে সব কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, একটাও বাদ নেই। তো এর মধ্যে থেকে এলে তোমাদের কিন্তু আসবে কমন, ঠিক আছে। দেখো কোলেরু কোথায় আছে, অন্ধ্রপ্রদেশ, দীপর বিল আসাম, নাগি বিহার, নাগতি বিহার, নল সরোবর গুজরাট। আচ্ছা, বিএস মানে লেখা রয়েছে মানে বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে, শর্ট ফর্মে বার্ড স্যাংচুয়ারি। WLS এটা লেখা আছে মানে কি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। দেখো প্রচুর দেওয়া রয়েছে, অষ্টমুদি, সাস্তামকোট্টা, ভেম্বনাথ, ঠিক আছে, সব দেখো দেওয়া রয়েছে, ভেম্বনাথ, অষ্টমুদি, এগুলো আমাদের জিজ্ঞাসা করে যে কোথায় আছে, অষ্টমুদি কোথায় রয়েছে, সাস্তামকোট্টা কোথায় আছে, ভেম্বনাথ যেটা ভারতের
দীর্ঘতম হ্রদ, ঠিক আছে, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটা? ভেম্বনাথ, ঠিক আছে, ভেম্বনাথ। এগুলো সব কোশ্চেনে আসে, এগুলো শর্ট ফর্মে, ওই জন্য ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে, বুঝতে পারলে? দেখো ক্রেটার হ্রদ, অর্থাৎ ক্রেটার হ্রদ মানেটা কি? ক্রেটার হ্রদ হচ্ছে আমাদের লোনার হ্রদ, মানে ধর একটা উল্কা পিণ্ড এসে পড়লো, সেখানে একটা বিরাট গর্ত হয়ে গেল, সে গর্তে জল জমে যে হ্রদ সৃষ্টি করলো সেইটাই হচ্ছে আমাদের ক্রেটার হ্রদ, ঠিক আছে। তো এটা লোনার হ্রদ, এটা আমাদের জিজ্ঞাসা করে যে আমাদের কোনটা নিচের কোনটা ক্রেটার হ্রদ। লোনার মনে রাখবে, যেটা মহারাষ্ট্রে রয়েছে। দেখো লোকটাক আমাদের জিজ্ঞাসা করে, লোকটাক এটা আমাদের মণিপুরে আছে, ঠিক আছে, মণিপুরে রয়েছে। তো লোকটাক হচ্ছে আমাদের ভারতের একমাত্র ন্যাশনাল পার্ক এবং হ্রদ যেখানে আমরা একটা ভাসমান ন্যাশনাল পার্ক দেখতে পাই, ঠিক আছে, হ্রদের ওপরে ভাসমান ন্যাশনাল পার্ক, পৃথিবীর এবং ভারতের অন্যতম ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে ভাসতে দেখা যায়, বুঝতে পারলে? তো এগুলো আমাদের পরীক্ষায় প্রচুর জিজ্ঞাসা করে। ভিতরকণিকা, উড়িষ্যা। চিল্কা হ্রদ ভারতের প্রাচীনতম রামসার স্থান, ওড়িশা। দেখো কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান, সাম্বার রাজস্থান, যেগুলো বোল্ড করা আছে, দেখো বোল্ড যেগুলো করা আছে জানবে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোল্ড করা আছে, কালি দেওয়া আছে, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো পিচাভরম আমাদের জিজ্ঞাসা করেছিল পরীক্ষায়, পিচাভরম কোথায় আছে? পিচাভরম ম্যানগ্রোভ। আচ্ছা তোমাদের আলাদা আমি ম্যানগ্রোভের তালিকাও দিয়ে দেবো। ভারতবর্ষে যে মনে রাখবে ম্যানগ্রোভ অরণ্য শুধু সুন্দরবনে নেই, সুন্দরবনটা আমাদের সব থেকে বড়, কিন্তু সুন্দরবন ছাড়াও এই পিচাভরম আছে, ভিতরকণিকা আছে, অন্যান্য আরো জায়গায় আছে। তো ম্যানগ্রোভ অরণ্য যখন করাবো তখন তার তালিকা আলাদা পাবে, ঠিক আছে। তারপর দেখো নারায়ণ নানজারা, নানজারা ওন পাখি অভয়ারণ্য, কাজু ভ্যালি, হোকেরা, হোকেরা গুরুত্বপূর্ণ। উলার তো তোমরা সকলে জানো কাশ্মীরে আছে। তারপর টিএসও কর, এটা জে কে ইউটি মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, তা বাংলায় লিখতে এরকম হয়ে গেছে। এছাড়া দেখো আমাদের ভারতের বৃহত্তম রামসার সাইট অবশ্যই সুন্দরবন। দেখো ভারতে আমার এই পশ্চিমবঙ্গে আমাদের দুটো জলাভূমি রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা আর একটা হচ্ছে আমাদের সুন্দরবন। এই পূর্ব কলকাতাটাও আমাদের পরীক্ষায় এসছে, যেটা 2002 সালে ঘোষণা হয়েছে। আর রামসার যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন 2019 সালে ঘোষণা হয়েছে, এটাও আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষা যদি কোশ্চেন ঘাঁটো এই দুটো দেখতে পাবে। এখানে তোমাদের ইংরাজিতে দেওয়া রয়েছে, যদি কেউ ইংরাজিতে পড়তে চাও তো ইংরাজিতে পড়ে নেবে। একইভাবে দেওয়া রয়েছে, যেরকম বাংলায় আছে সেরকম একইভাবে ইংরাজিতেও দেওয়া আছে। আচ্ছা নিউলি আমাদের দেখো যেগুলো যুক্ত হয়েছে, ঠিক আছে, যেগুলো 2025 সালে যুক্ত হয়েছে, ঠিক আছে, সেগুলো এখানে দেখো দেওয়া রয়েছে। লেটেস্ট আমাদের যুক্ত হয়েছে উদয়পুর ঝিল আর হচ্ছে গোকুল জলাশয়, এই দুটো আমাদের রিসেন্ট যুক্ত হয়েছে। আগে আমাদের 91টা ছিল, তারপর আবার দুটো যুক্ত হয়ে টোটাল এখন বর্তমানে 93-তে পৌঁছে গেছে। তো তাড়াতাড়ি আমাদের 100 ক্রস করে যাবে। দেখো এবার আমরা স্ট্যাটিক জিকে নোটস চলে আসছি, ঠিক একইভাবে স্ট্যাটিক জিকেও তোমরা নোটস পাবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেও এরকম সমস্ত নোটস চার্ট আকারেই পাবে, ঠিক আছে, সমস্ত নোট ডিটেলসে, প্রচুর ডিটেলসে এবং চার্ট আকারে পাবে। আচ্ছা এখানে দেখো জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত যত গুরুত্বপূর্ণ দিবস আছে সব এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে থেকেই ক্লার্কশিপে কমন দিয়েছিলাম, ঠিক আছে, ক্লার্কশিপে কমন দিয়েছিলাম, তোমাদের বারবার বলেছিলাম পড়ে যাও। তো ক্লার্কশিপে 3টে জিজ্ঞাসা করেছে, 3টেই কমন। দেখো 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে বা বিশ্ব পরিবেশ দিবস, সমস্ত দাগ দেওয়া রয়েছে দেখো ইয়েলো কালিতে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস,
12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, বিবেকানন্দ যেটা আমাদের জন্মদিন, ঠিক আছে, বিবেকানন্দর জন্মদিন। 15ই জানুয়ারি সৈন্য দিবস বা আর্মি ডে। 24শে জানুয়ারি দেখো আমাদের শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 30শে জানুয়ারি শহীদ দিবস। 2রা ফেব্রুয়ারি বললাম বিশ্ব জলাভূমি দিবস। 4ঠা ফেব্রুয়ারি ক্যান্সার দিবস। 13ই ফেব্রুয়ারি মহিলা ওমেন্স ডে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 24শে ফেব্রুয়ারি জাতীয় সরি হ্যাঁ 24শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সায়েন্স ডে। দেখো 3রা মার্চ বন্যপ্রাণী। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। দেখো এইগুলো গোলাবে না একটু, এখানে বলছে আন্তর্জাতিক মহিলা দিবস। আর আরেকটা দেখো যেটা দেখালাম, হ্যাঁ এই যে 13ই ফেব্রুয়ারি, এটা হচ্ছে জাতীয় মহিলা দিবস। 13ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় মহিলা দিবস, আমাদের ভারতে শুধু পালিত হয়, ঠিক আছে, ইন্ডিয়া। আর এটা আমাদের ওয়ার্ল্ডে পালিত হয়, আন্তর্জাতিক নারী দিবস, ঠিক আছে, ওয়ার্ল্ডে পালিত হয়, সারা ওয়ার্ল্ডে। ওটা শুধু ভারতে যখন বলবে তখন কিন্তু ওটা করবে, আর যদি বলে আন্তর্জাতিক তখন 8ই মার্চ, ঠিক আছে। দেখো 15ই মার্চ বিশ্ব উপভোক্তা বা কনজিউমার রাইটস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস ও ফরেস্ট ডে। 22শে মার্চ জল দিবস, ওয়াটার ডে। 23শে মার্চ আবহাওয়া দিবস, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে। দেখো পৃথিবী দিবস তোমাদের আগের বছর পরীক্ষায় এসেছিল, প্রথমেই কোশ্চেন দেখালাম যখন, ঠিক আছে, ঠিক আছে, লাল হলদের ওপর আবার লাল বর্ডার দেওয়া রয়েছে। 22শে এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 25শে এপ্রিল ম্যালেরিয়া দিবস। দেখো 3রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। 8ই মে রেড ক্রস দিবস। 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস, যেখানে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। 18ই মে এইডস দিবস। এরকম ভাবে দেখো প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো আমাদের ক্লার্কশিপে কমন এসেছিল 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। ডাব্লিউবি ক্লার্কশিপ সেকেন্ড শিফট 2024, সেকেন্ড শিফট 2024-এ পরীক্ষায় কোশ্চেন কমন এসেছিল। এই নোটস থেকেই 3টে কোশ্চেন কমন, একাধারে 3টে পরপর কমন। আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন। 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, ঠিক আছে, ডক্টর, যেটা আছে আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী একই দিনে, ঠিক আছে, জন্ম এবং মৃত্যুবার্ষিকী একই দিনে 1 জুলাই। দেখো সময় তোমাদের যেটা বলি, সময় কিন্তু আমাদের হাতে বেশি নেই, ঠিক আছে, এটা আমাদের অক্টোবর হয়ে গেল, নভেম্বর ডিসেম্বর তোমরা 2 মাস, আর ওদিকে কিছু ধরো জানুয়ারি মাসে হয়তো সময় পাবে, আর এই মাসের কটা সময়, 2 মাস থেকে 2.5 মাস তোমরা ধরে চলো। তো ভালো করে প্রিপারেশন নাও, এই চাকরিটা কিন্তু খুব ভালো একটা চাকরি, ছুটি তোমরা অনেক বেশি পাবে, কাজকর্ম খুব হালকা, ঠিক আছে। তো একটা সুখের চাকরির মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। তোমরা জানো শিক্ষকের চাকরি, তার সঙ্গে পাশাপাশি এই চাকরি সুখের চাকরি, ঠিক আছে। অনেকটা অন্যান্য জায়গায় যেরকম পুলিশে তোমার দৌড়ঝাঁপ করতে হবে, চোরের পিছনে ছুটতে হবে, করতে হবে, ছুটি নেই, নেই, ঠিক আছে, সেরকম এখানে অনেকটা সুখের চাকরি। তো সেই জন্য বলছি সময় অনেক কম, কিন্তু বারবার আবারও সাবধানতা করছি, তোমাদের হিউজ পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, হিউজ ফর্ম ফিল আপ হবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা সিট, তোমরা ভাবছো 8,000 সিট, ও অনেক সিট, আরে ভাই 8,000-এর পরিপ্রেক্ষিতে তোমার 8 লাখ ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তোমার একটা সিট বার করতে গেলে রীতিমতো লড়াই করতে হবে, নট ইজি, মনে রাখবে, ঠিক আছে। তো এখনো সময় আছে, যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাইছো, যুক্ত হতে চাইছো, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে আমি তোমাদের যতটা পারছি ক্লাস করিয়ে দিচ্ছি,
এখানেই কিন্তু শেষ নয়। এরপর তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে যখন দেখা হবে, সেখানে আরো অনেক ডিটেলসে তোমরা নোটস পাবে, আরো অনেক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, সমস্ত যেটা তোমাদের লাগবে তোমরা ক্লাসে বলবে, ঠিক আছে? তো সেই জন্য বলছি 2 মাস ভালো করে লড়াই করো, যে কোনো একটা জায়গায় গাইড নিয়ে ভালো করে লড়াই করো, সময় কিন্তু হাতে নেই, আর হিউজ ফর্ম ফিল আপ হবে। আমি বারবার বলছি, কারণ অনেকদিন পরীক্ষা হয়নি, সব স্টুডেন্টরা ওয়েট করছে কখন আসবে কখন আসবে, বুঝতে পারছো? দেখতেই পাচ্ছ তোমরা বাজারে মার্কেটে ঘুরে। তো ভালো করে সেই জন্য বলছি। দেখো, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা দিবস, 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, এগুলো সব করে নেবে। 29শে জুলাইটা ইম্পর্টেন্ট, ব্যাঘ্র দিবস জিজ্ঞাসা করে। 6ই আগস্ট হিরোশিমায় বোম ফেলেছিল, ঠিক আছে, তোমরা জানো, আমেরিকা। লিটিল বয় ফেলেছিল, লিটিল বয়, বোমটার নাম হচ্ছে লিটিল বয়। আর 9ই আগস্ট যেটা ফেলেছিল নাগাসাকিতে, ফ্ল্যাটম্যান। এগুলো মনে রাখতে হবে। দেখো, আন্তর্জাতিক যুব দিবস বললে কিন্তু 12ই আগস্ট। আচ্ছা, 29শে আগস্ট দেখো কমন এসেছিল আগের বছর ক্লার্কশিপে, ঠিক আছে, জাতীয় ক্রীড়া দিবস, যেটা আমাদের ধ্যানচাঁদের জন্মদিন, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদের জন্মদিন, বার্থ অ্যানিভার্সারি অফ ধ্যানচাঁদ। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আচ্ছা, যখন বলবে ওয়ার্ল্ড টিচার্স ডে, বিশ্ব শিক্ষক দিবস, তো আমরা পরের মাসে চলে যাবে 5ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। দুটো গোলাবে না, যেটা তোমায় জিজ্ঞাসা করবে সেটাই উত্তর দেবে। অপশানে তোমরা 5ই অক্টোবর পাবে, আবার 5ই সেপ্টেম্বরও দেখতে পারো, তো গুলিয়ে ফেলবে না এগুলো, ঠিক আছে? এরকম দেখো প্রচুর রয়েছে। দেখো, 1লা ডিসেম্বর জিজ্ঞাসা করেছিল পরীক্ষায়, ওয়ার্ল্ড এইডস ডে, বিশ্ব এইডস দিবস। সেকেন্ড শিফটে, মানে সেকেন্ড শিফট ক্লার্কশিপে 3টে জিজ্ঞাসা করেছে, 3টেই কমন ছিল এই নোটস থেকে, বুঝতে পারছো? ওই জন্য ডিটেলসে দেওয়া এবং সব দেওয়া, 2-4টে দিয়ে আমি হয়তো ছেড়ে দিতে পারি, তাতে কি লাভ আছে? বুঝলে? এইভাবে কিন্তু পড়বে এগুলো, নোটসটা এই ইম্পর্টেন্ট এই ডেস গুলো রয়েছে, এটা ভালো একটা টপিক, এখান থেকে কোশ্চেন কমন আসে। আচ্ছা, ভারতের বিভিন্ন নদী বাঁধ, এগুলো করে রাখতে পারো। নদী বাঁধ গুলো আমাদের জিজ্ঞাসা করে, মিসলেনিয়াসে এখান থেকে একটা জিজ্ঞাসা করেছিল আগের বছর 2024-এ, যেটা হলো। হ্যাঁ, লেটেস্ট যে সমস্ত পরীক্ষা হয়েছে বলছে, আজকে এখনো পর্যন্ত সম্ভবত পুলিশের পরীক্ষা ছিল, আমি কোশ্চেন দেখিনি, কি কি কমন এসছে না এসছে আমার দেখা হয়নি, আজকে কোশ্চেন আমি দেখিনি, পরে দেখে আবার তোমাদের ভবিষ্যতে বলবো কি কি কমন এলো না এলো। দেখো, ফারাক্কা বাঁধ কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ, মাইথন ঝাড়খণ্ড, পাঞ্চেত ঝাড়খণ্ড, হীরাকুদ, দেখো, হীরাকুদ বাঁধ ওড়িশা, তেহরি বাঁধ উত্তরাখণ্ড, ঠিক আছে, এগুলো ভালো করে করবে। হচ্ছে সর্দার সরোবর গুজরাট, এটা আমাদের পরীক্ষায় প্রচুর জিজ্ঞাসা করে, ঠিক আছে, ডাব্লিউবিসি পরীক্ষাতেও এসছে। মেদিনীপুর দেখো ডাব্লিউবিসিএস এসেছিল, ঠিক আছে, প্রচুর দেখো বাঁধ এসে। দেখো, লাস্ট যে পরীক্ষা হলো হাইকোর্টের এলডিসি এক্সাম, হাইকোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে কয়না বাঁধ জিজ্ঞাসা করেছিল, কয়না, ঠিক আছে, কয়না আমাদের কোথায় রয়েছে জিজ্ঞাসা করেছিল। দেখো, ক্লার্কশিপে আমাদের সেকেন্ড শিফটে জিজ্ঞাসা করেছিল উকাই বাঁধ, উকাই কোথায় আছে, ঠিক আছে, উকাই তাপ্তি নদীর উপর গুজরাট রাজ্যে রয়েছে, ঠিক আছে। তো ভালো করে পড়বে বাঁধগুলো। দেখো, মিসলেনিয়াসে বললাম এসছিল। হাইয়েস্ট ড্যাম জিজ্ঞাসা করেছিল, উচ্চতম বাঁধ কোনটা আমাদের, তেহরি জিজ্ঞাসা করেছিল। এখানে ইংরেজিতে আছে, তোমরা ইংরেজিতে পড়তে পারো। আচ্ছা, আন্তর্জাতিক সংগঠন, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, সমস্ত নোটস কিন্তু এরকম চার্টের মধ্যেই থাকবে, ঠিক আছে, চার্টের বাইরে যাবে না। দেখো, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি 1965 সালে হেডকোয়ার্টার কোথায় আছে, নিউ ইয়র্ক, এগুলো সব পড়বে। ইউনিসেফ কোথায় রয়েছে, দেখো, ইউনিসেফ নিউ ইয়র্ক। বিশ্ব খাদ্য কর্মসূচি রোম, ইতালি। খাদ্য কৃষি সংস্থা রোম, ইতালি। আন্তর্জাতিক শ্রম সংস্থা জেনেভা, সুইজারল্যান্ড। মুদ্রা তহবিল আইএমএফ, খুব আসে পরীক্ষায় আইএমএফ,
জিজ্ঞাসা করে। ওয়াশিংটন ডিসি, তারপর দেখো ইউনেস্কো ইম্পর্টেন্ট, প্যারিস ফ্রান্স, 1945 সালে তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভা সুইজারল্যান্ড, হু যাকে আমরা বলে থাকি, 1948 সালে তৈরি হয়। ঠিক আছে, দেখো প্রচুর রয়েছে হেডকোয়ার্টার গুলো ভালো করে পড়বে। হেডকোয়ার্টার আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচুর হেডকোয়ার্টার রয়েছে, যেগুলো দাগ দেওয়া আছে ওগুলোই তো আমরা পড়বে। ঠিক আছে, দাগ দেওয়া গুলোই পড়ো ভালো করে। দেখো প্রচুর রয়েছে। দেখো ক্লার্কশিপে এখান থেকে কমন এসেছিল, ক্লার্কশিপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার জিজ্ঞাসা করেছিল, গ্ল্যান্ড সুইজারল্যান্ডে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ভালো করে পড়বে, যেগুলো দাগ দেওয়া আছে অবশ্যই পড়বে। এখানে ইংরেজিতে আছে, ইংরেজিতে পড়ে নেবে যদি ইংরেজিতে পড়তে চাও। দেখো এবার আমরা চলে আসছি ভারতের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। আচ্ছা, এই ফেস্টিভ্যাল তোমাদের লিস্ট এখন মানে তোমাদের কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল আছে, কোন উৎসব আছে সেগুলো করাচ্ছি। উৎসবের আরেকটা তালিকা তোমাদের পরবর্তী ক্লাসে পড়াবো, যখন আবার ক্লাস হবে সেখানে আমরা কিছু ফেস্টিভ্যাল খুব ডিটেলসে দেখবো। ঠিক আছে, যে কোন সময় হয়, যেমন ধরো যদি বলি আসামের যে এই বিহু, ঠিক আছে, বিহুর আবার অনেকগুলো ভাগ আছে, যে ভোগালী বিহু, এই বিহু আবার অনেক ভাগ আছে, ভোগালী বিহু, কাতি বিহু, মাঘ বিহু, এই সমস্ত ভাগ আছে, কোন সময় কি হয় এই সমস্ত আমরা ডিটেলসে পরবর্তীকালে দেখব। আচ্ছা দেখো, উগাদি বিখ্যাত অন্ধ্রপ্রদেশের উৎসব। বড়িবুট, লোসারটা খুব বিখ্যাত বৌদ্ধদের উৎসব। অম্বুবাচী মেলা তোমরা হয় জানো, আসামে খুব বিখ্যাত। ছট পূজা, বিহুলা, এগুলা বিহারে হয়ে থাকে। বাস্তার দশেরা ছত্তিশগড়। সানবান উৎসব, মান্ড উৎসব গোয়াতে। নবরাত্রি গুজরাটের বিখ্যাত উৎসব। কচ্ছ উৎসব খুব বিখ্যাত। রাখা দুমানি গোচি উৎসব হিমাচল প্রদেশ। দেখো প্রচুর আছে, দেখো বহু মেলা, ছড়ি, হরনবমী, জম্মু অ্যান্ড কাশ্মীর দোসমোচে, এই সমস্ত উৎসব। টুসু উৎসব ঝাড়খণ্ডে খুব বিখ্যাত। দেখো ওনাম ফেস্টিভ্যালটা খুব আছে, ওনাম আর বিশু, এটা আমাদের কেরালা রাজ্যে দেখতে পাই। মধ্যপ্রদেশে দেখো লোকরং, তেজাজি, খাজুরাহোটা খুব বিখ্যাত। আচ্ছা, মেঘালয়ে দেখো নংক্রেম, খাসি, ওয়াংলা, সাজিবু, চেরাইওয়া, এগুলো বিখ্যাত। মহারাষ্ট্রে গণেশ উৎসব তোমরা জানো, এবং গড়ি পাওয়া, ঠিক আছে, বিখ্যাত। মণিপুরে দেখো ইয়াওসাং, পোরাক, চাভাংকুট। মিজোরামে চাকচারকুট খুব বিখ্যাত। নাগাল্যান্ডে দেখো হর্নবিল, একটা পাখির উৎসব। এছাড়া মোয়াৎসু খুব বিখ্যাত। ওড়িশায় খুব বিখ্যাত আমাদের রথযাত্রা, জগন্নাথ দেবের, তোমরা জানো, রাজা পর্ব, ঠিক আছে, পর্বা, নুকা হাই, এগুলো খুব বিখ্যাত। পাঞ্জাবের লোহরি, বৈশাখী উৎসব খুব বিখ্যাত। ঠিক আছে, রাজস্থানের দেখো গঙ্গৌর উৎসব। সিকিমের লোসার, সাগাদাওয়া। তামিলনাড়ুর পোঙ্গল খুব বিখ্যাত, থাইপুসাম, নাট্যাঞ্জলি। তেলেঙ্গানার দেখো বাতুকাম্মা এসছিল কমন, সেকেন্ড শিপ, ক্লার্কশিপ, বোনালু, এগুলো খুব বিখ্যাত। ত্রিপুরার খার্চি পূজা, এটা খুব বিখ্যাত, ত্রিপুরার এই পূজাটা উৎসবটা খুব বিখ্যাত, খার্চি পূজা পরীক্ষায় আসে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কেঁদুলি মেলা, গঙ্গাসাগর মেলা, বিষ্ণুপুর ফেস্টিভ্যাল, এগুলো ইম্পর্টেন্ট। উত্তরাঞ্চলের গঙ্গা দশেরা, উত্তরপ্রদেশের রামনবমী, গঙ্গা উৎসব, নবরাত্রি, খিচড়ি। আচ্ছা, জয়দেবের মেলা কোথায় হয়? পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় হয়, মকর সংক্রান্তির সময় হয়। গঙ্গাসাগর মেলা আমাদের কপিল মুনির আশ্রম, গঙ্গা নদী, হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগরে হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেক বছর হয়। গঙ্গাসাগর মেলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মেলা কুম্ভ মেলার পরে।
কুম্ভ মেলা হচ্ছে আমাদের প্রত্যেক 4 বছর অন্তর, সাধারণ কুম্ভ মেলা হয় 6 বছর অন্তর, হরিদ্বার, গঙ্গা, প্রয়াগরাজ অর্ধ কুম্ভ হয়ে থাকে প্রত্যেক 12 বছর অন্তর, পূর্ণ কুম্ভ হয় 144 বছর অন্তর, 12টি কুম্ভ মিলে পূর্ণ কুম্ভ হয়ে থাকে। 2017 সালে কুম্ভ মেলাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। যে জায়গাগুলো পড়তে হবে সেই জায়গাগুলোই তোমাদের দাগ দেওয়া আছে, ঠিক আছে। বিষ্ণুপুরে দেখো মল্ল শাসকদের দ্বারা নির্মিত পোড়ামাটি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, বালুচরি শাড়ি ইত্যাদি খুব বিখ্যাত। পশ্চিমবঙ্গের বড় জেলা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা, আয়তন 9,960। আচ্ছা, লোক সংখ্যার বিচারে যখন বলবে তখন কিন্তু আমাদের উত্তর 24 পরগনা হবে, আয়তনের দিক থেকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দুটো গোলাবে না, লোক সংখ্যা যখন বলবে তখন উত্তর, আর যখন আমাদের আয়তন বলবে আয়তন তখন হবে দক্ষিণ 24 পরগনা। কলকাতা দেখো জেলা, ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা, ঠিক আছে। এখানে সব থেকে ছোট জেলা, জনঘন বসতিপূর্ণ কলকাতা সব থেকে প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গে দেখো আমাদের 14ই নভেম্বর রসগোল্লা দিবস পালিত হয়, এটা আমাদের জিওগ্রাফিক্যাল ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগের তোমাদের আলাদা আমি লিস্ট আর একটা করাবো, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ যেগুলো পেয়েছে তার তালিকা আলাদা পাবে, যেটা অনেক বড় তালিকা, এই এখানে করানো সম্ভব নয়, একটা ক্লাসে সব সম্ভব নয়। আস্তে আস্তে তোমরা করো, অল্প অল্প করে খাও, ঠিক আছে, তাহলে হজমটা ভালো হবে। একসাথে সব খেতে গেলে হজম হবে না, উল্টো অম্বল হয়ে যাবে। আচ্ছা, পয়লা বৈশাখ আমাদের কি দিন? আমাদের বাংলা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে, পয়লা বৈশাখ বাংলা দিবস। সেই সঙ্গে দেখো আমাদের রাজ্য সঙ্গীত কি? বাংলার মাটি বাংলার জল, এই গানটা আমাদের রাজ্য সঙ্গীত, মনে রাখবে, ঠিক আছে। ন্যাশনাল সং কিন্তু নয়, দুটো বলাবে না, বারবার বলছি, ন্যাশনাল সং আমাদের আলাদা, এটা হচ্ছে আমাদের রাজ্য সঙ্গীত হিসাবে মেনে নেওয়া হচ্ছে। আচ্ছা, মালদার আমাদের আম বিখ্যাত, হুগলির আমাদের ধনেখালির যে ধনিয়াখালি শাড়ি, পরীক্ষায় এটা এসেছিল, ধনিয়াখালি শাড়ি কোথায় বিখ্যাত। এছাড়া আলু আমাদের হুগলিতে খুব বিখ্যাত, দেখো জিআই ট্যাগ পেয়েছে আমাদের ধনেখালি শাড়ি, এটা পরীক্ষায় WBCS এ দিয়েছিল। জলপাইগুড়ির আনারস বিখ্যাত, কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, এছাড়া ওখানে একটা লাল দই পাওয়া যায় নদিয়ায়, আমাদের এখানেও বিক্রি করতে আসে, তো খুব বিখ্যাত। কৃষ্ণনগরের মাটির পুতুল তোমরা জানো, খুব বিখ্যাত। বর্ধমানকে কি বলা হয়? আমাদের ধানের গোলা বলা হয়, পূর্ব বর্ধমানকে অবশ্যই শস্যের গোলা, ধানের গোলা ইত্যাদি বলা হয়। আচ্ছা, এখানে গোবিন্দভোগ আমাদের জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ যেহেতু বললাম তোমাদের আলাদা করাবো। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট, বাঁকুড়া, এসব জায়গায় গামছা, ঠিক আছে, লঙ্কা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, ঠিক আছে। বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত, এই কোশ্চেনটা আমাদের আছে যে টেরাকোটা কোথায় বিখ্যাত, খুব সুন্দর জায়গা এবং মাটির টেরাকোটা বিখ্যাত। তো বাঁকুড়ার বিষ্ণুপুর পিতল কাঁসাও বিখ্যাত। বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। রেশম শিল্প দেখো আমাদের কোথায় বিখ্যাত? মালদা, মুর্শিদাবাদের রেশম শিল্প খুব বিখ্যাত, ঠিক আছে। এটাও কোশ্চেন আছে যে আমাদের রেশম শিল্প কোন জায়গাগুলো, মেনলি মুর্শিদাবাদ, তারপর মালদা। রেশম শিল্প ভালো করে মনে রাখবে, যেগুলো বলছি রেশম জিজ্ঞাসা করে আমাদের পরীক্ষা, ঠিক আছে। দেখো তামাক হচ্ছে আমাদের পরীক্ষায় এসেছিল, কুচবিহারে বিখ্যাত তামাক, ঠিক আছে, কুচবিহার। মেদিনীপুরে আমাদের কাজু বাদাম, এটাও খুব বিখ্যাত, কাজু বাদাম, পূর্ব মেদিনীপুর মেনলি। দেখো বর্ধমানে আমাদের মিহিদানা সীতাভোগ, মুর্শিদাবাদের লিচু, দার্জিলিং এর চা। আচ্ছা, চাটা আমাদের প্রথম জিআই ট্যাগ পেয়েছে, জিআই ট্যাগ ফার্স্ট, এটা আমাদের কোশ্চেন এসেছিল, ঠিক আছে, যে আমাদের প্রথম জিআই ট্যাগ কোনটা পেয়েছে, মনে রাখবে দার্জিলিং এর চা, ঠিক আছে।
তো এইভাবে এগুলো তো আমরা দেখে নেবে, প্রচুর রয়েছে। দেখো আমাদের পশ্চিমবঙ্গের যেমন স্টেট অ্যানিমাল মেছো বিড়াল, রাজ্য প্রাণী, রাজ্য পাখি আমাদের সাদা গলা মাছরাঙা, ফুল শিউলি ফুল, স্টেট ট্রি আমাদের রাজ্য গাছ ছাতিম গাছ, বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো থেকেও দেখো কোশ্চেন সব কমন এসে, কফি গবেষণা, চা গবেষণা কোথায় রয়েছে, ধান গবেষণা, ঠিক আছে, গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, এগুলো খুব জিজ্ঞাসা করে, একটু দেখে রাখবে। ভারতের গুরুত্বপূর্ণ দেখো টাইগার রিজার্ভ, ঠিক আছে, সব থেকে বড় টাইগার রিজার্ভ আমাদের নাগার্জুন শ্রীশৈলম টাইগার রিজার্ভ। তো এগুলো টাইগার রিজার্ভ গুলো ভালো করে চোখ বুলিয়ে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে, দেখছো বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে, কানহা জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, প্রথম জাতীয় উদ্যান ভারতের পরীক্ষায় এসেছিল জিম করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তোমরা এরকম ভাবে সেট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স সেট 3, সেট 1, সেট 3, সেট 4। ঠিক আছে, এরকম দেখো তোমাদের ইংরেজিতে কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, কারেক্ট আনসার দেওয়া থাকবে, ডেসক্রিপশন দেওয়া থাকবে। ঠিক একইভাবে পরেরটায় বাংলায় কোশ্চেন, বাংলায় অপশন, বাংলায় উত্তর। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাদের সেট অনুযায়ী দেখো এমসিকিউ গুলো থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ দেখো 1, 2, 3 সুন্দর করে 4, 5 এইভাবে কিন্তু থাকবে। দেখো অপশন উত্তর, অপশন উত্তর, ডেসক্রিপশন, প্রত্যেক কটা এরকম সুন্দর ভাবে থাকবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এরকম এমসিকিউ সেট থাকবে। দেখো জুবিন গর্গ আজকে করালাম, দেখো সেই দিয়ে হচ্ছে এমসিকিউ। দেখো স্পোর্টস থেকে কোশ্চেন, ঠিক আছে, ঠিক একইভাবে তোমাদের স্ট্যাটিক জিকের এমসিকিউ, দেখো স্ট্যাটিক জিকেরও এমসিকিউ তোমাদের একইভাবে থাকবে। আজকে তোমাদের টপিক হচ্ছে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড, পুরস্কার। টোটাল 50টা কোশ্চেন আছে সেটে। ঠিক আছে, দেখো কোশ্চেন, আনসার, ডেসক্রিপশন, কোশ্চেন, আনসার, ডেসক্রিপশন, ঠিক একইভাবে। তো বুঝতে পারলে, তো সময় হাতে আমাদের অল্প রয়েছে, সেই জন্য বলছি দেরি না করে তোমরা এখন থেকে কি করবে, পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, পড়াশোনা শুরু করে দাও, হাতে অল্প সময়। আর যেটা বলার, তোমরা ক্লাসে তোমাদের অসুবিধা হলে অবশ্যই বলবে, যেগুলো তোমাদের মানে অসুবিধা হবে। সবসময় তোমাদের পাশে আমরা আছি। ঠিক আছে, এবার তোমাদের স্যার কিছু বলবেন, নেক্সট ক্লাস আবার তোমাদের সঙ্গে যখন দেখা হবে, আবার তোমরা একইভাবে এরকম নোটস পাবে। ঠিক আছে, এমসিকিউ তোমাদের ক্লাসে আমি করে দিয়ে থাকি, তো সব কিন্তু হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তোমাদের শুধু পড়তে হবে, একটু খাটতে হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে আলোচনা করার। বাকি তোমরা যখন তোমাদের সঙ্গে ক্লাস হবে, তখন ওখানে আরো ডিটেলসে ধীরে সুস্থে আমি বলতে পারবো, কারণ এটা দেখো এটা ফ্রি ক্লাস, এবং তোমাদের সঙ্গে একটা আলাপচারিতার একটা প্রথম ক্লাস। সেখানে তো আর ওরকম হবে না, সেখানে আমরা ধীরে সুস্থে আমরা ক্লাসটা করবো, এত তাড়াহুড়ো আমাদের থাকবে। ঠিক আছে, এখানে একটা টাইম বাধা থাকবে, ওখানে আমাদের টাইম কোনো একটা নির্দিষ্ট থাকে না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। স্যার আছেন? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। জাস্ট একটা মিনিট আমি টাইম দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই। আমি একটু গ্রুপটাতে গেলাম,
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, 2 মিনিটের বেশি সময় নেবো না, আবারও বলছি 2 মিনিট মানে মাত্র 2 মিনিট, তার বেশি একটু সময় নেবো না। গ্রুপটা ওপেন আছে, যদি পারো একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। যদি পারো একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি পারো একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। ভালো, খুব ভালো না লিখলেও পারতে, বলছিলাম যদি একটা দুটো সেন্টেন্সে পারো। ভালো, খুব ভালোতে কিছু বোঝা যায় না। আর 1 মিনিটের মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। একটু ফাস্ট করো যারা ফিডব্যাক শেয়ার করছো। কোডের ক্ষেত্রে চলে গেলাম, আর আমি জানিয়ে দিচ্ছি যে পিডিএফ নোটস গুলো কিভাবে পাবে আমি জানিয়ে দিচ্ছি। গ্রুপটা বন্ধ করলাম। এগুলো লিখো না, নাইস ক্লাস, ভালো ক্লাস, এগুলো লিখো না। ওগুলো কোনো ইংলিশ গ্রামার ক্লাসে প্র্যাকটিস করে নিও, কিন্তু এখানে লিখো না। রিপিটেডলি বলছি, একই জিনিস লিখে যাচ্ছে কেন? 10-15 জন 20 জন শেয়ার করছে জানি না, একজন দুজন শেয়ার করলেই হতো। যে অন্তত একটা দুটো সেন্টেন্স লিখতে হবে, 1.5 ঘন্টা ক্লাস করার পর একটা দুটো সেন্টেন্স লেখার মতো যার ধৈর্য বা মানসিকতা নেই, তার ফিডব্যাক না শেয়ার করাটাই ভালো। মানে ফিডব্যাকের উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এই ফিডব্যাক শেয়ার করলেও বা না করলেও কিছু যায় আসে না। আমি এতে চলে আসছি, কোডে চলে আসছি। তার আগে বলে রাখি যে যেটা যেটা বলা যায় টাইপ করে পাঠাবে, শুধুমাত্র যেটা বলা হয়, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবেন। আবারও বলছি যে এই রেগুলার বলার পরেও কেউ কেউ গতকাল আমি দেখলাম স্ক্রিনশট তুলে পাঠিয়েছো বা ইমেজ পাঠিয়েছো, তাহলে তাদের কাছে যাবে না। এটা ম্যানুয়ালি পাঠানো হয় না, এটা বোঝার চেষ্টা করো যে এটা ম্যানুয়ালি পাঠানো হয় না, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যায়। সিস্টেম সফটওয়্যার রিড করতে পারে না। আর আবারও বলছি, এমনি তুমি যদি রিকোয়েস্ট করো হোয়াটসঅ্যাপ করে, তো তোমার কাছে যাবে না। ওই মেসেজ কোনো কারণে সিন করা হতে পারে, কিন্তু তার কোনো রিপ্লাই তুমি পাবে না। ঠিক যেমনটা বলছি এরকমই, মানে যে কোনো রকম তোমার কারণ হতে পারে, তা পোলাইটলি ইগনোর করা হবে। অর্থাৎ সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কোনো অবস্থাতে যাবে না। আচ্ছা, আমি জানিয়ে দিই পিডিএফ নোটস গুলো কি করে পাবে। তার আগে বলে রাখি, আগামীকাল তোমরা যেন অঙ্কের ক্লাস রয়েছে। অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো, যদিও অঙ্কে আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবেন। আগামীকাল ক্লাসে আমি নিজে থাকবো। তো আমাদের এই সেশনের লাস্ট ক্লাস রয়েছে আগামীকাল। হাতের সময় একদম গোনা মাপা বলতে পারো, প্রায় 3 মাস মতো রয়েছে। আমি আগে প্রায় ইউজ করছি, হয়তোবা এটা মানে আমার যে ধারণা বা যা কিছু শুনতে পাচ্ছি, আইদার জানুয়ারির 12 তারিখে হতে পারে, অথবা
তোমার 19 তারিখ হতে পারে। সেক্ষেত্রে ওরকম বলবো যে হয়তোবা 3 মাস বা হয়তোবা 3 মাস 1 সপ্তাহ সময় রয়েছে হাতে। তো এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। সেখান থেকে আমাদেরকে প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে হবে। সিলেবাস একেবারে কম না। আবারও বলছি, আজকের ক্লাসে স্যার একটা কথা বললেন, আশা করি বুঝতে পেরেছো ওই জায়গাটা, যে অনেক রকমের সরকারি চাকরি হয়, মানে চাকরি তো বিভিন্ন রকম, আমি অন্যান্য চাকরির কথা বলছি না, শুধু সরকারি চাকরির কথা বলছি। তাহলে স্কুলের এই ক্লারিক্যাল পোস্ট বা গ্রুপ ডি যেটা, এটা যথেষ্ট সুখের চাকরি। প্রথম কথা যেটা বললো যে প্রচুর ছুটি পাওয়া যায়, মানে এটা নিঃসন্দেহে এখানে মানে এর থেকে বেশি ছুটি বোধহয় হয় না। মানে বাড়িতে থাকলে বোধহয় এর থেকে বেশি কাজ করতে হয়। আমার সঙ্গে বোধহয় এ নিয়ে একমত হবে, স্যারও যেটা বলেছেন আজকে আমি শুনলাম যে পয়েন্টটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত তোমার বাড়ির আশেপাশে কোন একটা স্কুল এরকম কিছু, তাহলে বুঝতে পারছো অ্যাটলিস্ট যে এই কটা মাস খেটে যদি কিছু করতে পারো, কারণ আলটিমেট এই কয়েকদিনে কিন্তু ভাগ্য নির্ধারিত হবে, তাই না? তো একটু সেই জায়গা থেকে সময় দাও, নিজেকে প্রচুর পরিমাণে সময় দাও। আমি আগামীকাল ক্লাস সম্পর্কে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি। মনে রেখো, আগামীকাল যে ক্লাসটা হবে তার গুরুত্ব মূলত 3টে। নাম্বার 1, যে আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পুরো অঙ্কের সিলেবাসটাকে খুব ভালো করে পোস্টমর্টেম করা হবে, যে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, কিভাবে আমরা সেগুলো গ্রুপ করতে পারি, মার্চ করতে পারি, সেই জায়গাটা খুব ভালো করে দেখা হবে আগামীকাল অঙ্কের ক্লাসে। ঠিক আছে? এবং আমরা অবশ্যই বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখবো। আমি আগেই জানিয়েছি এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ যাবো না এই কয়েকদিনের ক্লাসে, কিন্তু আগামীকালকের পর যে নতুন ব্যাচ শুরু হবে সেখানে আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক থেকে, জিরো থেকে ক্লাস হবে। তুমি কি জানো না বা না জানো দেখা হবে না, জিরো থেকে ক্লাস হবে। এটা গেল নাম্বার 1, যে অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 2 নম্বর যেটা, আগামীকাল ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। হতে পারে গতকাল ক্লাস কেউ মিস করে গেছো, রেকর্ডিং মিস করে গেছো, তাহলে আগামীকাল তোমার কাছে দ্বিতীয় সুযোগ থাকবে যে আগামীকাল ক্লাসে যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবার বলছি রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। আগামীকালকের পর কিন্তু এই সুযোগ আর কোনো অবস্থাতে পাবে না। ঠিক আছে? নাম্বার 3, আগামীকাল ক্লাসে আগামী দিনের ক্লাস সম্পর্কে, অর্থাৎ নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিতে হবে, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফি যখন আমি বলে রাখলাম, আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে কোর্স ফি থাকবে সবার সাধ্যের মধ্যে, মানে শুধুমাত্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নয়, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়ে দাঁড়ায়, এরকম সুযোগ থাকবে তোমার এই কোর্স ফির ক্ষেত্রে। আমি বলতে পারি যে তোমার পরিচিত মেজো সিজো যারা ইনস্টিটিউট যাদেরকে তুমি চেনো, তাদের তুলনায় কোর্স ফি অনেক কম থাকবে। আর যদি কোয়ালিটি অফ এডুকেশন বলি, মেজো সেজো ছেড়ে দাও, বড় যারা তুমি যাদেরকে বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না কোয়ালিটি অফ এডুকেশন রেসপেক্টে। নেক্সট আমি আগামীকাল ক্লাসে জানিয়ে দেবো যে সাপ্তাহিক রুটিন, মানে সপ্তাহে কোন দিন কোন কোন সাবজেক্টে কি ক্লাস হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম, ইংলিশ দেখলাম, আর অঙ্কে যেটা বললাম যে আমি তো থাকছি, আমি বাদ দিয়েও আরো 2জন ফ্যাকাল্টি থাকবে। কিন্তু জিকের একটা বড় অংশ, মানে জিকেতে টোটাল 3টে আলাদা ক্লাস থাকবে জিকের জন্য শুধুমাত্র। আর্টস জিকে, সায়েন্স জিকে মিলিয়ে টোটাল আরো 3টে ফ্যাকাল্টি থাকবে, আরো 3জন ফ্যাকাল্টি থাকবে। তো আগামীকাল আমি জানিয়ে দেবো যে কোন কোন, মানে আমাদের এই কোন রকম জিকে খিচুড়ি বলে কোনো ক্লাস হবে না। ক্লাস হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কম্পিউটার, এরকম আলাদা আলাদা সব ক্লাস আসবে। আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়ানো হবে। আমি তোমাকে ডব্লিউবিসিএস এর মতো করে পড়াবো না, যা আসবে না আমি তা পড়াবো না। আমি আবারও বলছি, এই জায়গাটা গুরুত্ব দেওয়া হবে যে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, ঠিক সেইভাবে সিলেবাস করানো হবে। তো আগামীকাল ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক রুটিন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবে, কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং, সাপ্তাহিক রুটিন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, আমি আগামীকাল ক্লাসে সমস্ত কিছু জানিয়ে দেবো। আগামীকাল ক্লাসে গুরুত্ব 3টে। প্রথমত অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দ্বিতীয় যেটা, মাস্টার সিক্রেট কোড, ভুলে যেও না আগামীকাল দ্বিতীয় তথা শেষ সুযোগ থাকবে। গতকাল তুমি মিস করে গেছো, সেটা আগামীকালও আবারও পেতে পারো। তো আগামীকাল এই মাস্টার সিক্রেট কোড দিয়ে রেকর্ডিং এবং পিডিএফ নোটস, আবার রিপিট করছি, রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তৃতীয় যেটা বললাম,
যে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কত হবে, সাপ্তাহিক রুটিন কি হবে, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সমস্ত কিছু তোমাদের কাছে ওপেন। এবং আমি আজ মুখে বলছি, আগামীকাল তোমার কাছে রিটেন আকারে থাকবে, লিখিত আকারে থাকবে, যে সবকিছু তোমার কাছে লিখিত আকারে দেওয়া হবে। আমি কোডের মধ্যে চলে গেলাম, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আগামীকালে মোবাইল নাম্বার কিন্তু পাল্টে যাবে। কোডটা রয়েছে এটা, আই অ্যাম দ্য বেস্ট, যেটা হাইলাইট করা রয়েছে এটাই হচ্ছে কোড, যে জায়গাটা হাইলাইট করা রয়েছে এটাই হচ্ছে কোড, আই অ্যাম দ্য বেস্ট, এটাই হচ্ছে আমাদের সিক্রেট কোড, আই অ্যাম দ্য বেস্ট, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেম আছে 6291515880। আগামীকাল কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাল্টে যাবে। তাহলে কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 6291515880, 6291515880। আমি বলবো এখনই কোডটা পাঠিয়ে রাখো, এখনই কোডটা পাঠিয়ে রাখো 6291515880। আর সিক্রেট কোড কি বললাম, আই অ্যাম দ্য বেস্ট, সিক্রেট কোড আই অ্যাম দ্য বেস্ট। আর আমি তোমাদের সাথে 4টে লিঙ্ক শেয়ার করেছি, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, একটা টেলিগ্রাম চ্যানেল, একটা ফেসবুক পেজ, আর একটা ফেসবুক গ্রুপ। আমি বলবো 4টে জায়গাতে জয়েন করে যাও, তুমি ডেফিনেটলি কিছু না কিছু বেনিফিট পাবে। যারা জয়েন করে গেছো তুমি বুঝতে পারছো। আমি আবার বলতে পারি জিরো হবে না, কতটা উপকার পাচ্ছ সে তুমি বলতে পারবে, আমি তো বলতে পারবো না যে কতটা কি উপকার হলো। কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তুমি রেগুলার মক টেস্ট পাবে সাবজেক্ট ওয়াইজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তুমি যে কোনো রকম রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন পাবে, ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাস পাবে, যে যে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকের লাইভ ক্লাস পাবে, অন্যান্য সাবজেক্টের লাইভ ক্লাস পাবে। আর যদি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখান থেকে সমস্ত রকমের ইনফরমেশন, যে কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন লিঙ্কে যাবে, পুরো ডিটেলস যা কিছু আছে সবকিছু। তাই বলো 4টে জায়গাতেই জয়েন করে যাও, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল। আমি 4টে লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি, অবশ্যই জয়েন করে যেও। আমি জানতে চাই যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার পরবর্তী কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। পরপর 3 দিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। যারা 3 নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে লিখে থাকো। এখানে আমি দেখেছিলাম স্যার বললেন যে 8000 ভ্যাকান্সি রয়েছে, ঠিক 8000 থেকে 8500 মতো ভ্যাকান্সি রয়েছে। আর ফর্ম ফিল আপ বললেন যে 8 লাখ। আমি বলে রাখছি এটা ডাবল হয়ে যাবে, 12 থেকে 15 লাখ ক্যান্ডিডেট অন্তত ফর্ম ফিল আপ করবে, 12 থেকে 15 লাখ ক্যান্ডিডেট। একবার এজ গ্রুপটা তাকিয়ে দেখেছো, তোমার জেঠুর বয়স মানে 18-19 বছর বয়সী ছেলে মেয়ে এখানে যারা রয়েছে, তার জেঠুর বয়স যেরকম, সেরকম বয়সী ছেলে মেয়েরাও পরীক্ষায় বসবে। ওই যে বললাম এসসি এসটি দলে 1995-96 সালে যে ছেলেটা বা মেয়েটা পাস করেছে, সেও তোমার কম্পিটিটর, ঠিক আছে। কিন্তু এই এত নাম্বার ভেবে লাভ নেই, এর মধ্যে প্রিপারেশন নিয়ে, সত্যিকারের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া। যদি ধরে নি 12 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তাহলে ধরে নাও তুমি নিয়ার অ্যাবাউট 2 লাখের কাছাকাছি, তাহলে 8,000-এর ভ্যাকান্সি রেসপেক্টে 2 লাখ একেবারে কম কথা না। মানে আমি যদি বলি কত গুণ, তাহলে প্রায় 24 গুণ বা 25 গুণ আসছে, মানে প্রত্যেক 25 জনে একজন রিক্রুট হবে। আমি টোটাল যে 2 লাখ ক্যান্ডিডেট বলছি, যারা সিরিয়াস, যারা সত্যিকারের প্রিপারেশন নিচ্ছে, নেয় বা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাবে, এইরকম ক্যান্ডিডেট সংখ্যা ধরে নাও কম বেশি 2 লাখ হবে যদি 12 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে। বাকি 10 লাখ আমি ধরে নিলাম যে ওরা শুধুমাত্র নাম্বারিং এর জন্য ফর্ম ফিল আপ করেছে। নাম্বারিং বলতে সরকার কাউন্ট করতে পারছে। 12 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে বাবা, একেবারে কম কথা না এই ব্যাপারটা আর কি। কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা দেবে 2 লাখ, ওদের মধ্যেই কম্পিটিশন হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রত্যেক 25 জনে একজন করে চাকরি পাচ্ছে, প্রত্যেক 25 জনে একজন করে চাকরি পাচ্ছে। দেখে নাও, নাম 25 জনে লেখাবে না 75 জনের মধ্যে লেখাবে, তোমার দায়িত্ব। আর যার 1 নম্বর আসছে ওই গ্রাফের কথা, আমি বলবো ক্লাস করবে না, বেরিয়ে যাও, ক্লাস একদমই করবে না। 1 নম্বর গ্রাফ যদি হয় বেরিয়ে যাও। আমি আবারও বলছি, খুব ছোট্ট কথা, যে আমি সবারকে ভালো রাখতে পারবো না, সবাইকে আমি উপকার করতে পারবো না, সবাই আমার দ্বারা উপকৃত হবে না, ঠিক আছে। মার্কেটে প্রচুর রয়েছে এরকম পড়াচ্ছে। আমি শুধু এটুকু বলবো যে যেখানে পড়ো, যেখান থেকে প্রিপারেশন নাও,
অ্যাটলিস্ট হাতুড়ের কাছে যেও না, ডাক্তারের কাছে চিকিৎসা করো, মরতে হলে ডাক্তারের হাতে মরো। অ্যাটলিস্ট উপরে উঠে পা ঝুলিয়ে এই আফসোস করতে হবে না, ইস কাজ যদি ডাক্তারের কাছে যেতাম হয়তো আমার মরতে হতো না। তো এই ব্যাপারটার জন্য আফসোস না হয়, কারণ আমাদের মধ্যে যত রকমের ফিলিংস কাজ করে, রাগ, হিংসা, ঘৃণা, ভয়, ভালোবাসা, স্বার্থ, এই যত রকমের যা কিছু ফিলিংস কাজ করে তা আমরা অন্যের উপর অ্যাপ্লাই করতে পারি। রাগ, ঘৃণা, ভালোবাসা, স্বার্থ, একটু খেয়াল করে দেখো অন্যের উপর অ্যাপ্লাই করা যায়। একমাত্র 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 আফসোস অন্যের উপর অ্যাপ্লাই করা যায় না, তা শুধু নিজের উপরই হয়। ইস এটা করতে পারলাম না, ওটা হয়নি, ওটা যদি এইভাবে করতাম তাহলে আরেকটু ভালো হতো। তো এই জায়গাটাকে খেয়াল রেখো, মানে যাই হোক না কেন, যেখান থেকে হোক না কেন, অন্তত নিজে এই জায়গাটাতে থাকলে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, আমি আমার শব্দ বাইরে গিয়ে চেষ্টা করেছিলাম, হয়নি সে আলাদা কথা, এরকম একটা ব্যাপার। কিন্তু নিজেকে দোষ দিতে পারবে না যে এই কারণে হয়নি, ওই জন্য হয়নি, এই আর কি। গ্রাফ যারা প্রথম দিন ক্লাস করেছিল তারাই বুঝতে পারবে, যারা ক্লাস করেনি তারা বুঝতে পারবে না। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? এটাকে তুমি এরকম ভেবো না যে এটা রয়েছে, এটা মাছ বাজার, ঠিক আছে, বাবা আজ আসতে পারিনি, আজ আমি আজ বাজারে এসে আমার পছন্দের মাছ কিনে নিয়ে চলে গেলাম, এরকমটা ভেবো না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেস গুলো যারা না মানো, একদম প্রথম দিন স্টেপ গুলো বলেছিলাম, তুমি যদি না মানো তাহলে তুমি জেনে রেখো তুমি অ্যাকচুয়ালি কাউন্টিং এর দলে রয়েছো। সরকার কাউন্ট করবে তোমার মাথা যে এত লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ হয়েছে, আর তোমার টাকা আগামী দিনে ভোটের কাজে লাগবে, সরকারের কাজে লাগবে, যে তুমি যে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো। তো তোমার জন্য শুভেচ্ছা রইলো। এটাকে সবাইকে সবাইকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, কারণ সবাই চাকরি পাবে না। বিশ্বাস করো 8,000 8,500 ভ্যাকান্সি, আমি খুব বেশি করে বলছি 8,500 ভ্যাকান্সি না, এবার যদি একটু কিছু বাড়ে এর মধ্যে আর কি। তো আমি রাফলি 8,500 ধরলেও ওই ওরকমই দাঁড়াচ্ছে, প্রত্যেক 24 বা 25 জনে একজন চাকরি পাবে। তাই এই নিয়ে বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই, সবাই চাকরি পাবে না। আবারও বলছি মেনে চলো যদি বাঁচতে চাও। আমি শুধু এই প্রথম দিন যে কথাগুলো বলেছিলাম তা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির জন্য সীমাবদ্ধ না, একটু যাদের এই জায়গাটা ঠিকঠাক কাজ করে বুঝতে পারবে। বেশি তার এক্সপিরিয়েন্সও বেশি, যাদের এজ বেশি তাদের এক্সপিরিয়েন্সও বেশি, এই ক্ষেত্রে খুব হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক, ব্যাপারটা একদমই তা না। বয়স বেশি হলে যে ম্যাচুরিটি চলে আসে তা একদমই না, বয়স বেশি হলে তার যে এক্সপিরিয়েন্স রয়েছে একদমই না, এসব ভুল কথা। তাহলে তাই হতো যে যে ছেলেটা ফার্স্ট হয় সেই চাকরি পাবে, তাহলে যারা লাস্ট বেঞ্চে বসতো তারা চাকরি পেত না। যে ছেলেটা 35 বছর বয়স আর আমার 25 বছর বয়স, তাহলে আমি কোনোদিন চাকরি পাবো না। ওই হিসাব হলে যদি এটা হতো তাহলে এখন তোমার চাকরির পরীক্ষা দিয়ে লাভ নেই, আপাতত বয়সটা 35-এর উপর নিয়ে যাও, তারপরে চাকরির পরীক্ষা দেবে, তাই না? তোমার এই হিসাবে যদি মনে হয় যে বয়স বেশি হলে এক্সপিরিয়েন্স বেশি হয় তাহলে সবকিছু সুবিধা হয়, একদমই না, ভুল কথা। ঠিক আছে, ম্যাচিউরিটি পর্যন্ত আসে না। একটা 18 বছর ছেলে, এই ম্যাচিউরিটি ব্যাপারগুলো এরকম নয় যে তোমার বয়স বাড়লে ম্যাচিউরিটি আসছে। ম্যাচিউরিটি আসে বাস্তব লাইফের সাথে। যার 2-1 বার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, 2-4 বার নখ উল্টে গেছে, তার ম্যাচিউরিটির সাথে যে ছেলেটা বা মেয়েটা এখনো মায়ের আঁচলের তলায় রয়েছে তার ম্যাচিউরিটি কম্পেয়ার করতে এসো না। এখানে বয়স ম্যাটার করে না, এখানে বয়স ম্যাটার করে না। আমি বলবো যত দ্রুত সম্ভব মায়ের আঁচল থেকে বেরিয়ে চলে এসো, কারণ মায়ের আঁচল আর কোনোভাবে বড় হবে না। ঠিক আছে, মানে এর মধ্যে ভুল কিছু না, মায়ের আঁচল বড় হবে না, কিন্তু আমাদের মাথার সাইজ দিন দিন বড় হতে থাকবে, মাথার সাইজ দিন দিন বড় হতে থাকবে। তাই তুমি যত দ্রুত সম্ভব মায়ের আঁচলের থেকে বেরিয়ে আসবে, এই কমফোর্ট জোন থেকে কম্পিটিটিভ জোনে যত তাড়াতাড়ি নিজের নাম লেখাতে পারবে তত তোমার সুবিধা। এটা শুধুমাত্র আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য বলছি না। তো এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, যার ক্ষেত্রে এই ম্যাচুরিটি যত ফাস্ট এসছে সে তত বেশি এক্সপিরিয়েন্স, তার মধ্যে এই জায়গাগুলো আমার কথাগুলো বোঝার তার ক্ষমতা সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত রাখছি। আমার 8টা থেকে আবারও একটা ক্লাস রয়েছে, আর আগামীকাল লাইভ ক্লাস মিস করবে না, বারবার বলছি, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। ঠিক আছে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তো অবশ্যই এই ব্যাপারটা মনে রেখো যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। হোয়াটসঅ্যাপ সিক্রেট কোডটা বলো না ভাই। তোমার যদি মনে হয় যে তোমার একটা বিরাট বড় মন রয়েছে, 8 GB ওয়ালা একটা মন রয়েছে, আমি বলবো ওই মনটা অন্য কোনো কাজে লাগাও। তোমার আশেপাশে এমন অনেক লোক রয়েছে যে তোমার সাহায্য প্রার্থনা করে, তোমার একটু সাহায্য চাই, আমি বলবো তাকে একটু সাহায্য করো।
দয়া করে এখানে বসে সাহায্য করো না। তোমার 1.5 GB ওয়ালা মনটা অন্য জায়গায় কাজে লাগাও, তোমার 1.5 GB ওয়ালা মন অন্য জায়গায় কাজে লাগাও। আমরা আবারও বলছি, মানুষের মতো দেখতে হলে কিন্তু আমরা সবাই মানুষ না, একমাত্র মানুষের বাচ্চাকেই মানুষ তৈরি করতে হয়, মানুষ হতে হয়, আর আমাদের একদম শেষ দিন পর্যন্ত শিখতে হয়। অন্য পশু প্রাণীদের মধ্যে এই ব্যাপারগুলো নেই। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো। আমি ছাড়লাম, আগামীকাল আমি নিজে থাকবো, অনেকটা সময় কথা হবে, 1.5 ঘন্টা পুরো ক্লাস, প্রথম একদম 8টা থেকে 9টা মোটামুটি 15 পর্যন্ত অঙ্ক নিয়ে থাকবো, 9টা 15 পর নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে বলবো, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। কারণ হাতের সময় খুব কম। আমি কথা দিচ্ছি যে তুমি যদি তোমার সবটুকু উজাড় করে দিতে পারো, আমি তোমাকে সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছে দেবো। এই দরজার শিকল খুলে ভেতরে ঢোকার দায়িত্ব তোমার। আমি এই গ্যারান্টি কোনোদিন দিতে পারবো না যে কোশ্চেন কমন আসবে। আজকে স্যার কমন দিয়েছেন, আমি গ্যারান্টি, মানে স্যার দেখিয়ে দিয়েছেন কমন দিয়েছেন, আমি তোমাকে অফিসিয়ালি বলছি আমি কমনে গ্যারান্টি দিই না। আমি কমনে গ্যারান্টি দিতে পারবো না, তোমার চাকরি পাওয়ার গ্যারান্টি আমার নয়। কারণ তুমি যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিনকার ভাগ্যটাও তোমার, আমার না। 2 আর 2 যোগ করে 5 বসে আসলে সে দায়িত্ব কে নেবে? আমি এই নিয়ে ডিটেলসে আগামীকাল কথা বলবো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।